এভরিওয়ান, আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এটা হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। আমরা আজকে চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। পর্ব 4 যেটা, সেখানে আছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং কার্বন। তো আমরা আগে একটু বেসিক আইডিয়া নিয়ে নিই, অ্যালকাইল হ্যালাইড কোনটা, অ্যালকাইল হ্যালাইড কেমন, কার্বনিক যৌগগুলো কেমন। তো অ্যালকাইল হ্যালাইড তার মানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে আর একটা হ্যালোজেন থাকবে। তো হ্যালোজেনের মধ্যে এক্স আসলে কি রিপ্রেজেন্ট করে? এক্স রিপ্রেজেন্ট করে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে এক্স মানে হ্যালোজেন হিসেবে ক্লোরিনকে রিপ্রেজেন্ট করে না, তার পিছনে ছোট্ট একটা কারণ আছে। আমরা অনেকেই হয়তো বা জানি যে কার্বন এবং ক্লোরিনের যে বন্ড, এই বন্ডের এনার্জি কিন্তু কার্বন এবং কার্বনের বন্ড এনার্জি চাইতে বেশি। যখন এরকম কোন একটা অকারেন্স ঘটে যে কার্বন এবং ক্লোরিনের বন্ড এনার্জি চাইতে কার্বন এবং কার্বনের বন্ড এনার্জি চাইতে বেশি হয় কার্বন ক্লোরিনের, তখন এই ধরনের অ্যালকাইল হ্যালাইডগুলো যখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তখন দেখা যায় যে এই কার্বন ক্লোরিন বন্ড ভাঙতে গেলে যতটুকু এনার্জি প্রয়োজন হয় সেই এনার্জি আগেই কিন্তু কার্বন কার্বনের বন্ড ভেঙে যায়। সো দ্যাট ইজ ওয়াই আসলে এই কার্বন ক্লোরিন কেমিস্ট্রিটা কমপ্লিটলি ডিফারেন্টলি আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে হ্যালোজেন হিসেবে শুধুমাত্র ক্লোরিন, ফ্লোরিন এবং ব্রোমিন গুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো অ্যালকাইল হ্যালাইড বলতে আসলে এই জিনিসগুলোকে আমরা আপাতত বুঝবো, এগুলো নিয়ে স্টাডি করব। এবার হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH 2n+1OH। তার মানে আসলে যেটা হয় যে কোনো একটা অ্যালকেন, সাপোজ এটা অ্যালকেন, আমি যদি এখানে অ্যালকেনের সাধারণ সংকেত দিতাম CnH2n+2, যেটা হইছে CnH2+1, তার মানে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা OH আসছে। তাহলে একটা অ্যালকোহল যদি আমি লিখি সাপোজ CH3CH2OH, এটা কিন্তু আসলে কোথা থেকে আসছে দেখো, CH3CH3, এটা ঠিক ইথেন থেকে একটা হাইড্রোজেনকে সরে একটা OH নিয়ে আসা হচ্ছে। ওকে, তো অ্যালকোহলের এই জিনিসগুলো আমরা অ্যালকোহল এই নিয়ে আলোচনা করবো, না হচ্ছে অ্যালিফেটিক যে OH গ্রুপ বিশিষ্ট যৌগগুলো আছে সেগুলো। অ্যারোমেটিকটা আমরা পরবর্তীতে অ্যারোমেটিকের চ্যাপ্টারে আলোচনা করব। কার্বনিক যৌগ বলতে বোঝায় যদি কোনো একটা যৌগ এই ধরনের ফাংশন গ্রুপ থাকে তখন সেটাকে কার্বনিক যৌগ বলা হয়। কার্বনিক যৌগ দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে যেটা হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনিক যৌগের কার্বনিক গ্রুপটা থাকবেই, কিটোনের ক্ষেত্রেও থাকবে, বাট देयर इज এ বেসিক ডিফারেন্স। বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? অ্যালডিহাইডের ক্ষেত্রে এই যে আর সি ডাবল বন্ড এইচ, এখানে এই যে কার্বনের পাশের যে হাইড্রোজেন আছে, এটা এই হাইড্রোজেনটা হাইড্রোজেন থাকবে, এই যে এখানে একটা অ্যালকাইল থাকবে, অথবা এখানে অ্যালকাইলের পরিবর্তে একটা হাইড্রোজেন থাকতে পারে। আমি বলছি অ্যালকাইলটা বাম পাশে থাকে, তার মানে যে ডান পাশে থাকতে পারে না, এরকম স্ট্রাকচার উপস্থিত, যেটা কিনা একই অ্যাকচুয়ালি। যে তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইচ সি ডাবল বন্ড ও আর বা এইচ, রাইট? ওকে, তো সেম স্ট্রাকচার। কিটোনের ক্ষেত্রে যেটা হবে, কিটোনের ক্ষেত্রে দুই পাশে দুটো অ্যালকাইল থাকা বাধ্যতামূলক। যদি কার্বনিক গ্রুপের দুই পাশে দুটো অ্যালকাইল থাকে তখন সেটাকে আমরা কিটোন বলি। আমরা আসলে অ্যালডিহাইড এবং কিটোন দুটো নিয়ে আলোচনা করব। সো আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমরা শুরু করতে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি দিয়ে। তো অ্যালকাইল হ্যালাইড কতভাবে প্রস্তুত করা যায়, এই অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি থেকে একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। তো সেই কোশ্চেনটা নিয়ে আমি পরে বলছি, আগে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিগুলো নিয়ে বলে নিই। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করার ওয়ে হচ্ছে যে আমরা আগে হচ্ছে একটা অ্যালকোহল নিব আর OH, এর সাথে আমরা হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া করব। সিমিলারলি এখানে কিন্তু হ্যালাইড বলতে বোঝাচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই হাইড্রোজেন এবং অ্যালকোহলের OH এরা মিলে বানাবে পানি। তাহলে এখান থেকে আমরা RX পেয়ে যাব। RX মানে অ্যালকাইল হ্যালাইড। ওকে, নেক্সট যদি আমরা বলি, সাপোজ সেটা আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে মার্কোনিকভ নীতি পড়তে যে R6H2+HF, এটা হচ্ছে যে মার্কোনিকভ বা অ্যান্টি মার্কোনিকভ যেটাই পড়ছি না কেন, আলটিমেটলি সেখানে যেটা হয়েছে যে কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে, অসম্পৃক্ত একটা যৌগ, এটাতে কিন্তু অপ্রতিসম একটা যৌগ। ডাবল বন্ডের মাঝখানে যদি ভাগ করি, দুই পাশে কিন্তু সেম থাকছে না। তাহলে হাইড্রোজেন হ্যালাইডের হাইড্রোজেনটা প্লাস, হ্যালোজেনটা মাইনাস। তাহলে আমরা যেটা জানি যে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল, তো যেখানে যদি কোনো পারস্পরিক উপস্থিতি এমনিতেই নেই, শুধুমাত্র এইচএক্স এর কথা বলছি, তাহলে মার্কোনিকভ রুল অনুযায়ী অপ্রতিসম যে বিকারকের ধনাত্মক অংশ মানে H+ কে আমরা কার কাছে দিব? যার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে। তার মানে আলটিমেটলি মেইন প্রোডাক্ট হিসেবে যদি লিখি, তাহলে এখান থেকে আমরা পাবো যে RCHX, ডাবল বন্ড থাকবে না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তো CHX CH CHX CH3 বা CH2H, একদম সুন্দর মতো সুবিধার্থে লিখেছিলাম। ওকে, তো এটা একটা মেথড গেল। এই মেথডে আমরা চাইলে প্রিপেয়ার করতে পারি। তো আমরা যদি পরের স্লাইডে যাই,
সরি, এই স্লাইডে যে আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, এই যে একটু ইরেজ করি। তো আরেকটা যেটা দেখাতে পারি আমরা চাইলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেখান থেকে আসলে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা এসে থাকে যে আর ওএইচ এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা থায়োনিল ক্লোরাইড রিঅ্যাকশন, এখান থেকে আমরা চাইলে অ্যালকাইল হাইড্রাইড পাইতে পারি। আমি এখানে ক্লোরিন দিছি, তার মানে দ্যাট ডাজন্ট মিন যে এখানে ব্রোমিন বা আয়রন হতে পারবে না, হ্যাঁ ওগুলো হতে পারবে, বাট আমি লিখলাম, এটাই লিখলাম, এটা খুব পপুলার রিঅ্যাকশন। সো এখন কথা হচ্ছে যে আর ওএইচ প্লাস PCl5, এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে এখান থেকে? RCl প্লাস POCl3 ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড প্লাস HCl। আচ্ছা, এখান থেকে অ্যালকাইল হাইড্রাইড পাওয়া গেল। দেন ROH প্লাস PCl3, তাহলে এখান থেকে অ্যালকাইল হাইড্রাইড পাওয়া যাবে, আর উৎপন্ন হবে H3CO3। সমতা করতে হলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমতা হয়ে যাবে, দেখবা। এখন আসো আবার ROH এর সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, SOCl, তাহলে এখান থেকে কি উৎপন্ন? এখান থেকে উৎপন্ন RCl, সরি সালফার ডাইঅক্সাইড, আর হচ্ছে HCl উৎপন্ন হয়। তো প্রশ্নটা যেটা আসে যে আসলে এই যে নিচের কোন বিকারকটা দিয়ে, বা এরকম ধরো আরো 3টা বিকারক আছে, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড আর থায়োনিল ক্লোরাইড, আর ধরো প্রশ্নটা হলো যে নিচের কোন বিকারকটি দিয়ে অ্যালকোহল থেকে অ্যালকাইল হাইড্রাইড প্রস্তুতি সবথেকে লাভজনক ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চিন্তা করলে। এখন লাভজনক হিসাব করতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমরা এই 3টা প্রসেসে কি কি পাই। প্রথমটা থেকে আমরা যেটা পাই, আমরা 3টা উৎপাদ পাই, একটা হচ্ছে অ্যালকাইল হাইড্রাইড, তার সাথে ফসফরাস অক্সিডাইড, তার সাথে HCl। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পাই 2টা অ্যালকাইল হাইড্রাইড আর হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর তৃতীয়টার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, একটা অ্যালকাইল হাইড্রাইড পাচ্ছি, সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, আর HCl পাচ্ছি। সালফার ডাইঅক্সাইড গ্যাস, HCl গ্যাস পুরো চলে যাবে এখানে, HCl গ্যাস পুরো চলে যাবে। বাট আলটিমেটলি দেখো যে দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যালকাইল হাইড্রাইডের সাথে কিন্তু ফসফরাস অক্সিডাইডের একটা 2টা মিলে একটা মিক্সচার অবস্থায় থাকতেছে। প্রথম দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় যে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড ইউজ করছি, তার ক্ষেত্রে দেখো অ্যালকাইল হাইড্রাইডের সাথে ফসফরাস অ্যাসিডের একটা মিক্সচার আছে। বাট থার্ড কন্ডিশনে থায়োনিল ক্লোরাইডের সাথে যেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আর কিছু নাই, সালফার ডাইঅক্সাইড গ্যাস, HCl গ্যাস সিস্টেমে থাকলে চলে যাবে, তাহলে ডিরেক্টলি আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো। তো লাভজনক হচ্ছে থায়োনিল ক্লোরাইড ইউজ করা, ঠিক আছে। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা অ্যালকাইল হ্যালাইড থেকে পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আগে আমাদেরকে বুঝতে হবে যে নিউক্লিওফাইল কারা কারা, আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি নিউক্লিওফাইল কারা কারা, হ্যাঁ। তো আমি আর এখন বলবো না নিউক্লিওফাইল কারা, তোমরা আগের লেকচার থেকে আবার দেখে নিবা যে নিউক্লিওফাইল কারা। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার মানে নিউক্লিওফাইল প্রতিস্থাপন করবে, তাহলে একটা নিউক্লিওফাইল আরেকটা নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করবে, দ্যাট ইজ এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হয়, আমি যদি ইন জেনারেল একটা তোমাকে একটা রিঅ্যাকশন দেখা, ধরেন একটা অ্যালকাইল হ্যালাইড Rx, তার সাথে একটা নিউক্লিওফাইল আসলো, নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ দিলাম, তাহলে এখান থেকে উৎপন্ন হবে যে RNU প্লাস X মাইনাস, রাইট। এখন ধরো যদি নিউক্লিওফাইল নেগেটিভ ছিল, তার সাথে একটা A থাকছে, এটা ছিল প্লাস, তাহলে হচ্ছে A প্লাস মাইনাস X। তাহলে এটা একটা বেসিক প্রসিডিউর যে কিভাবে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। বাট কথা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড কিন্তু 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। তাহলে আসলে কোন অ্যালকাইল হ্যালাইডটা কিভাবে বিক্রিয়া করবে, প্রত্যেকটা অ্যালকাইল হ্যালাইড কি একই নেচারে বিক্রিয়া করবে কিনা, বা ডিফারেন্ট নেচারে বিক্রিয়া করবে কিনা, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। ওকে, তো আমি সবগুলো ইরেজ করে দিলাম। এখন কত হচ্ছে, ধর আমি ধরে নিলাম যে আমি যে একটা অ্যালকাইল হ্যালাইডের কথা বলছি সেটা হচ্ছে X রাখলাম, শুধুমাত্র এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে আরেকটা মিথাইল গ্রুপ দিলাম, এখানে আরেকটা মিথাইল গ্রুপ দিলাম, তাহলে এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যেটা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এখানে আমি একটা নিউক্লিওফিল ইউজ করতে হাইড্রোক্সিল কথা, OH মাইনাস। তাহলে হাইড্রোক্সিলের কাজ হচ্ছে কি, হ্যালোজেনটাকে এখান থেকে রিপ্লেস করতে দিলে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো, প্রোডাক্ট হিসেবে পাবো এরকম কিছু একটা CH3 C CH3 CH3OH। এখন কথা হচ্ছে যে আসলে আমি যেটা পাবো, কিন্তু OH-টা কিভাবে কাজ করবে, সে কি ডাইরেক্টলি এই হ্যালোজেনকে সরা দিবে, না নাকি সে ডিরেক্টলি না সরে অন্য দিক থেকে, সেই দিক থেকে বা এই দিক থেকে অ্যাটাক করবে হ্যালোজেনকে সরানোর জন্য। অথবা এমন হতে পারে কিনা যে ধরো এই কার্বন এবং হ্যালোজেনের বন্ডটা অটোমেটিক ভেঙে গেল, কার্বনটা প্লাস হয়ে গেল, হ্যালোজেন নেগেটিভ হয়ে কার্বন ইলেকট্রনে চলে গিয়ে কার্বনটাকে কার্বোক্যাটায়ন বানায় দিল, তাহলে নিউক্লিওফাইল বেশি ইজিলি কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হলো। কারণ অপশন আমার কাছে দুইটা, এক হাইড্রোক্সিল নিজে হ্যালোজেনকে সরাবে, দুই হাইড্রোক্সিল সরাতে পারবে না, এই কার্বন এবং হ্যালোজেনের বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সামহাও এখানে কার্বনটা কার্বোক্যাটায়ন হবে, তাহলে করে হাইড্রোজেন সেখানে হাইড্রোক্সিল সেখানে বসে পড়বে। ব্যাপার হচ্ছে যে দেখো যে এই যে ঘটনা দুইটা ঘটতেছে, আমি জানি না কোনটা ঘটবে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ চিন্তা করি যে প্রথম ঘটনা যে হাইড্রোক্সিল ডিরেক্টলি হ্যালোজেনকে সরায় দিবে। এখন দেখো কার্বনের চারপাশে 3টা বড় বড় গ্রুপ আছে মিথাইল গ্রুপ,
তিনটা বড় বড় গ্রুপ থাকার কারণে এখানে একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে। এই স্টেরিক ফ্যাক্টরের জন্য হাইড্রোক্সিল চাইলেই কিন্তু সে ডিরেক্টলি এসে এই যে কোনো অন্য দিক থেকে, এই দিক থেকে বা এই দিক থেকে অ্যাটাক করে এই কার্বনের সাথে বন্ড করে হ্যালোজেনকে সরা দিতে পারে। আবার হাইড্রোক্সিল নিজে নিউক্লিওফাইল, হ্যালোজেনও নিউক্লিওফাইল। তাহলে যখনই হাইড্রোক্সিল ডিরেক্টলি এটাকে সব সরাতে আসবে এখান থেকে একদম ডিরেক্টলি, তখন কিন্তু রিপালশন কাজ করবে। তো রিপালশনের জন্য আলটিমেটলি যেটা হবে যে হাইড্রোক্সিলটা এখান থেকে আমার হচ্ছে হ্যালোজেনটাকে ডিরেক্টলি রিমুভ করতে পারবে না। তাহলে যদি ডিরেক্টলি রিমুভ করতে না পারে, তাহলে এখানে ঘটনা যেটা ঘটবে, হাইড্রোক্সিল হচ্ছে অপেক্ষা করবে। সে হচ্ছে দেখবে যে সামহাও যদি এই কার্বন এবং হ্যালোজেনের বন্ডটা ভেঙে যায়, ভেঙে গেলে ইজিলি সে কি করতে পারবে, এই কার্বনের সাথে যুক্ত হতে পারবে। কিভাবে ভাঙতে পারে দেখো, আমরা জানি যে অ্যালকাইল গ্রুপ সে হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়। এই পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মানে ধরো যদি কোনো একটা কার্বনে তার বন্ড ইলেকট্রন দিয়ে তার দিকে পুশ করে অন্য কেউ, তখন সেটাকে বলে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এবং অ্যালকাইল গ্রুপ যে মিথাইল গ্রুপ তার হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখা যাবে। তার মানে মিথাইল গ্রুপটা তার পার্শ্ববর্তী কার্বন যেটা আছে এই কার্বনের দিকে ইলেকট্রনের একটা ফ্লো দিতে পারবে। সিমিলারলি প্রত্যেকটা মিথাইল গ্রুপ দিতে পারবে। এখন এখানে কার্বন এবং হ্যালোজেনের বন্ডে দেখো, হ্যালোজেনের ডেল্টা মাইনাস, কার্বনের ডেল্টা প্লাস, হ্যালোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন। তাহলে এই বন্ডটা পোলার অলরেডি। এখন কার্বন যেহেতু ডেল্টা প্লাস, তিন দিক থেকে তিনটে অ্যালকাইল যদি তাকে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে আলটিমেটলি কার্বনটা ইজিলি হ্যালোজেনটাকে রিমুভ করে দিবে। এবং এটা একটা উভমুখী প্রসেস এবং এটা খুব স্লো একটা স্টেপ। এবং এই স্লো স্টেপের মাধ্যমে যেটা হবে, কার্বন মিথাইল 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 কার্বনটা প্লাস ইলেকট্রোফাইল হয়ে কার্বোক্যাটায়ন হয়ে গেল, দেন হচ্ছে এখান থেকে হ্যালোজেনটা মাইনাস হয়ে গেল। তাহলে হাইড্রোক্সিলটা পরবর্তীতে যেটা করবে, এই যে আমার কার্বোক্যাটায়ন আছে তার সাথে হাইড্রোক্সিলটা জোড়া লাগে এখানে ডিরেক্টলি বিক্রিয়া করবে। এটা খুব ফাস্ট একটা রিঅ্যাকশন। ফাস্ট রিঅ্যাকশন কেন? বিকজ হাইড্রোক্সিল কিন্তু ডিরেক্টলি হ্যালোজেনকে সরাতে পারছিল না বলে সে অপেক্ষা করছিল সামহাও কার্বন এবং হ্যালোজেনের বন্ডটা ভেঙে যায়। কেন ভাঙছে? ওদের একটা 3 ডিগ্রি অ্যালকিলাইড হওয়ার কারণে ইজিলি কার্বন হ্যালোজেনের বন্ডটা ভেঙে গেছে। হাইড্রোক্সিল অপেক্ষা করছে, যখনই কার্বোক্যাটায়ন হয়েছে সে সরাসরি যে বসে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রসেস গেল, এটা একটা মেকানিজম হলো। এখন অনেকেই বলতে পারে যে আচ্ছা এখানে তো স্টেরিক ফ্যাক্টর বেশি ছিল বলে হাইড্রোক্সিল সরাসরি সরাতে পারে নাই। তাহলে একটা কাজ করুন ভাইয়া, আপনি হচ্ছে স্টেরিক ফ্যাক্টর কম আছে এরকম কিছু একটা দেন। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি যে স্টেরিক ফ্যাক্টর কম আছে এরকম কিছু একটা দেখি আমরা। স্টেরিক ফ্যাক্টর কম আছে বলতে কি, আমি ধরে লিখলাম যে কার্বন মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন। এখন দেখো এখানে কিন্তু স্টেরিক ফ্যাক্টর কম আছে। স্টেরিক ফ্যাক্টর কম আছে বলতে এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে ছোট ছোট দুইটা হাইড্রোজেন অ্যাটম অবস্থান করছে। তাহলে হাইড্রোক্সিল চাইলেই কিন্তু ইজিলি এখানে অ্যাটাক করতে পারে এবং অ্যাটাক করে কার্বনের সাথে একটা নতুন করে বন্ড ফর্ম করার চেষ্টা করে হ্যালোজেনের সাথে বন্ডটা ভেঙে দিতে পারে। আর এখানে কিন্তু কার্বন এবং হ্যালোজেন বন্ড ইজিলি ভাঙবে না, কারণ এখানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিচ্ছে মাত্র একজন এবং একটা নির্দিষ্ট দিক থেকেই দিচ্ছে। তো দ্যাট ইজ যেটা হচ্ছে এই পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হওয়ার কারণে, কম হওয়ার কারণে কার্বন হ্যালোজেনের বন্ড ইজিলি ভাঙবে না। তাহলে হাইড্রোক্সিল এখন যেটা করতে হবে, সে এসে নিজে ডিরেক্টলি অ্যাটাক করতে হবে। অ্যাটাক করে যে অবস্থাটা দাঁড় করাবে সেরকম একটা অবস্থা দাঁড় করাবে যে মিথাইল কার্বন হাইড্রোজেন। ধরো এখানে যেটা হবে, হাইড্রোক্সিল এবং কার্বনের বন্ডটা গড়তে শুরু করবে আর কার্বন এবং হ্যালোজেনের বন্ডটা ভাঙতে শুরু করবে। এই জন্য আমরা একটা ডটেড লাইন দিলাম যে একটা গড়ছে আর একটা ভাঙছে। এবং এটাকে আমরা বলি একটা ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী যৌগ বা মধ্যবর্তী স্টেপ। এখান থেকে পরবর্তীতে আলটিমেটলি যেটা হবে যে কার্বন এবং হাইড্রোক্সিলের বন্ডটা গড়বে, কার্বন হ্যালোজেনের বন্ডটা ভেঙে হ্যালোজেনটা আলাদা হয়ে যাবে। তখন ব্যাপারটা দাঁড়াবে এরকম যে কার্বন, এখানে হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন এবং এখান থেকে হ্যালোজেন। তো এই যে ঘটনাটা ঘটছে এইটাকে কিন্তু আমরা কোনো স্টেপ বলি না, এটাকে আমরা বলি হচ্ছে মধ্যবর্তী অবস্থা বা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট। তো আমরা যদি আগের বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি, এই বিক্রিয়াতে দেখো আমরা কিন্তু স্টেপ দেখতে পেয়েছি দুইটা, একটা হচ্ছে স্লো স্টেপ আর একটা হচ্ছে ফাস্ট স্টেপ। তো স্লো স্টেপ এবং ফাস্ট স্টেপের মধ্যে, তো এখানে যে স্টেপ দুইটার মধ্যে দেখো যে এটা কিন্তু কোনো ইন্টারমিডিয়েট স্টেপ না, এটা কিন্তু হচ্ছে ডিরেক্ট এখানে একটা স্লো স্টেপের মাধ্যমে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, দেন এই কার্বোক্যাটায়নটা কিন্তু পরবর্তী রিঅ্যাকশনের মাধ্যমে ফার্স্ট একটা বিক্রিয়ার মাধ্যমে আমার যে 3 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি করছে সেটা। তো এখন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা আসলে একটা 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি দেখে ফেললাম। আচ্ছা, যেটা বলছিলাম এখানে স্টেপ দুইটা। আচ্ছা, এখন এই স্টেপের মধ্যে দেখো একটা স্টেপ হচ্ছে খুবই স্লো আর একটা হচ্ছে খুবই ফাস্ট। ধরো একটা রিলে রেসে 4 জন দৌড়াচ্ছে, তো 4 জনের মধ্যে এই দৌড়ে জেতার সম্ভাবনাটা ডিপেন্ড করতেছে আসলে কে সবচেয়ে বেশি দৌড়ে তার উপরে না, জেতার সম্ভাবনাটা ডিপেন্ড করে সে কে সবচেয়ে স্লো দৌড়ে তার উপরে। কারণ রিলে রেসে যেটা হয়, ধরো এ এই অবস্থানে আছে, সে দৌড়ে যে বি কে হচ্ছে একটা লাঠি দেয়, লাঠিটা নিয়ে বি আবার সি এর কাছে যায়, সি
সি হচ্ছে না ডি কে দেয়, ডি হচ্ছে দেন দৌড়ে আবার যদি আগের অবস্থানে ফেরত আসতে পারে তখন সেই রেসে তারা জিতে। এখন ধরো এই যে চারজনের মধ্যে বি সবচেয়ে স্লো দৌড়ায়, তাহলে বি এর উপরে ডিপেন্ড করবে সি বল, মানে সি হচ্ছে গাড়িটা পাইতে দেরি করবে, দেন সি থেকে ডি এর কাছে যাওয়াটা আরো দেরি হবে। তাহলে ডি কত ফাস্ট দৌড়ায় তার উপরে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে যে সবচেয়ে স্লো দৌড়ায় কে তার উপরে। তেমনি যখন কোনো একটা রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনে যদি একাধিক স্টেপ থাকে তার মধ্যে রিঅ্যাকশনের পুরো গতিবেগটা নির্ভর করে সবচেয়ে স্লো যে স্টেপটা তার উপরে। কারণ এই স্টেপটা না ঘটলে এই যে আমার এই প্রোডাক্টটা আসবে না, আর এই প্রোডাক্টটা না আসলে কিন্তু আমি আর উৎপাদ পাবো না। তার মানে স্লোয়েস্ট স্টেপের রিঅ্যাকটেন্ট কয়টা? স্লোয়েস্ট স্টেপের রিঅ্যাকটেন্ট হচ্ছে একটা। স্লো স্টেপের রিঅ্যাকটেন্ট হচ্ছে একটা। তো যেহেতু স্লো স্টেপের রিঅ্যাকটেন্ট একটা, স্লো স্টেপের রিঅ্যাকটেন্ট একটা হওয়ার কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। লেখার নিয়ম আছে একটা, লেখার নিয়মটা হচ্ছে এরকম যে এস লিখে এস এর নিচে ছোট্ট করে নিচে লিখতে হবে এন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন থেকে নিউক্লিওফিলের মাধ্যমে ঘটে। এখন এই বিক্রিয়াতে স্লো স্টেপের রিঅ্যাকটেন্ট কয়টা বা কয়জন আছে? একজন। দ্যাট ইজ আমরা সেটাকে বলছি SN1 বিক্রিয়া, রাইট? আচ্ছা, এখন আসো পরের স্টেপে যদি আমরা যাই, পরে যেটা ছিল ওখানে যেটা দেখতে পাইছি যে এখানে এটা হলো একটা মধ্যবর্তী স্টেট। মানে আমরা যদি বলি যে এ বি প্লাস সি মিলে এখানে বিক্রিয়া করে এ প্লাস বিসি বানাইছে, তাহলে এখানে যে এ আর বি এর বন্ধন ভাঙছে, এ আর বি এর বন্ধন ভাঙছে আর বি আর সি এর মধ্যে বন্ধন করছে। এটা হলো আমরা যে সক্রিয় শক্তির গ্রাফ করছি, সক্রিয় শক্তির গ্রাফের চূড়া অবস্থান, যে এ আর বি এর বন্ধন ভাঙতেছে, বি আর সি এর বন্ধন করছে। তার মানে এখানে কিন্তু স্টেপ একটাই, আলটিমেটলি এই বিক্রিয়াতে কিন্তু স্টেপ একটা। এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেপ, এটা হলো স্টেপ একটা। এখন কথা হচ্ছে যে এই একটা স্টেপের মধ্যে রিঅ্যাকশন আসলে কয়টা? রিঅ্যাকশন হচ্ছে এই যে দেখো যে এখানে আমার রিঅ্যাকটেন্ট হচ্ছে কয়টা, এখানে রিঅ্যাকটেন্ট কয়টা আমার, এখানে রিঅ্যাকটেন্ট হচ্ছে তোমার হলো দুইটা। এটা একটা রিঅ্যাকটেন্ট আর এটা আরেকটা রিঅ্যাকটেন্ট। তো দুইটা রিঅ্যাকটেন্ট যেহেতু আছে এই জায়গায়, এই যে হাইড্রোক্সিল এটা আরেকটা রিঅ্যাকটেন্ট, তাহলে দুইটা রিঅ্যাকটেন্ট থাকার কারণে এই বিক্রিয়াতে হচ্ছে আমার রিঅ্যাকটেন্ট দুইটা। তার মানে এই বিক্রিয়ার গতিবেগটা আসলে দুইটা রিঅ্যাকটেন্ট বা দুইটা সাবস্টেন্সের উপরে নির্ভর করছে বলে এটাকে আমরা বলছি SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। এখন আসো যে একটা হলো SN1 বিক্রিয়া আর আরেকটা হচ্ছে SN2 বিক্রিয়া। তো আমরা একটু দেখে নিই SN1 বিক্রিয়াতে আসলে একটা কি ঘটনা ঘটছে। SN1 বিক্রিয়াতে যেটা হইছে যে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড নিজেই ভেঙে গিয়ে একটা কার্বোকেটাইন তৈরি করছে, পরে হচ্ছে এখান থেকে একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে কার্বোকেটাইন তৈরি হওয়ার প্রসেসটা, SN1 বিক্রিয়াতে একটা কার্বোকেটাইন তৈরি হয়, তাহলে কার্বোকেটাইন তৈরি হওয়ার প্রসেসটা সবচেয়ে সহজে হবে কিভাবে? মানে যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তার ক্ষেত্রে এটা সহজ, তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজিলি কার্বনটা হ্যালোজেনটাকে রিলিজ করে দিবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আরেকটু টাফ ব্যাপারটা, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কার্বন হ্যালোজেনের বন্ডটা খুব দ্রুত ভাঙবে না। তাহলে 3 ডিগ্রি এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া আগে দিবে, তাহলে 2 ডিগ্রি দিবে তারপরে, সিমিলারলি 1 ডিগ্রি দিবে তারপরে, আরো পরে। তার মানে এই যে ক্রমটা কিন্তু খুব জরুরি, পরীক্ষায় এই ক্রমটাই আসে যে আসলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়ার ক্রম কোনটা। হ্যাঁ, বা এখানে তিনটা অ্যালকাইল দিয়ে বলবো কোনটা SN1 বিক্রিয়ার সবচেয়ে দ্রুত পার্টিসিপেট করবে, তো 3 ডিগ্রিটা দ্রুত পার্টিসিপেট করবে। এখন আসলে আমরা যদি SN2 এর ক্ষেত্রে বলি, তাহলে দেখো যে হাইড্রোক্সিল এখানে ডাইরেক্টলি অ্যাটাক করে। তো হাইড্রোক্সিল ডাইরেক্টলি অ্যাটাক করে এরকম যে অ্যালকাইল হ্যালাইড হইতে হলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার মানে 2 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু স্টেরিক ফ্যাক্টর বেশি, 3 ডিগ্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টেরিক ফ্যাক্টর। তাহলে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তাহলে SN2 বিক্রিয়ার ক্রম হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। ওকে, আচ্ছা। তো এই গেল হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার ক্রম, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি নেক্সট স্লাইডের দিকে যাই বা নেক্সট টপিকের দিকে দেখি, নেক্সট টপিকে দেখো কি আছে, হ্যালোফর্ম বিক্রিয়া। এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে যে হ্যালোফর্ম কি জিনিস, আগে জানার চেষ্টা করি। হোয়াট ইজ হ্যালোফর্ম? হ্যালোফর্ম মানে CH(X3). X মানে কি? X মানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে আসলে এটা এখান থেকে আমরা দেখবো যে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম আর হচ্ছে আয়োডোফর্ম। তো হ্যালোফর্ম বিক্রিয়ার একটা বেসিক জেনারেল মেকানিজম আছে, মেকানিজমটা আমি দেখাই, তারপরে তোমাদেরকে দেখাবো যে আসলে ক্লোরোফর্ম কি করে বানাতে হবে। ক্লোরোফর্মের কেমিস্ট্রিটা ইম্পর্টেন্ট। হ্যালোফর্ম বিক্রিয়াতে যেটা হচ্ছে, দেখো শুরুতে যেটা ম্যান্ডেটরি কিছু শর্ত আছে, শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া যেটা হতে হবে একটা এরকম ফাংশন গ্রুপ থাকা লাগবে, CH3CO, এবং এখানে একটা Z বললাম। Z মানে কি? Z মানে হতে পারে হাইড্রোজেন অথবা অ্যালকাইল। তার মানে হ্যালোফর্ম বিক্রিয়া যদি কেউ পার্টিসিপেট করতে গেলে কারা পার্টিসিপেট করে, তাদের মধ্যে এই ধরনের একটা স্ট্রাকচার থাকা বাধ্যতামূলক, এই ধরনের স্ট্রাকচার ম্যান্ডেটরি। এটা থাকলে পরে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন তুমি যদি চাও ক্লোরোফর্ম তাহলে তুমি ক্লোরিন নিবা, যদি চাও ব্রোমোফর্ম তাহলে ব্রোমিন নিবা, যদি চাও আয়োডোফর্ম তাহলে আয়োডিন নিবা। তার মানে এখানে শর্ত হলো যে প্রথম শর্ত এটা থাকা লাগবে এই ধরনের স্ট্রাকচার, দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে এখানে
যেটা হইতে হবে, আমি যদি X2 নিতে হবে, একটা আর হচ্ছে একটা বেস নিতে হবে, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বা যে কোনো একটা বেস, এনি বেস, যে কোনো একটা বেস নিতে হবে আমাদেরকে। বেস বলা ঠিক না, আসলে একটা অ্যালকালি বলা উচিত, একটা ক্ষার, ক্ষার মানে অ্যালকালি, অ্যালকালি নিতে হবে। অ্যালকালি কারা আসলে, ক্ষার কারা, যারা হচ্ছে পানিতে দ্রবীভূত যে সকল ক্ষার তাদেরকে ক্ষার বলা হয়। তো এখন কথা হচ্ছে যে খালি এই ধরনের স্ট্রাকচারে যে বিক্রিয়া দিবে তা কিন্তু না, এছাড়া আরেক ধরনের স্ট্রাকচার বিক্রিয়া অংশগ্রহণ করে, সেগুলো হচ্ছে যে, তো সেটাকে বলা হয় যে যাদেরকে X2 দিয়ে জারণ করে, X2 মানে কিন্তু হ্যালোজেন, X2 দিয়ে জারণ করে CH3COZ পাওয়া যায়, তারাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে। আচ্ছা, তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এই জিনিসটা যারা জরুরি, খুবই জরুরি, যে কারা কারা হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে। শুরুতে হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার থাকা লাগবে, এই ধরনের স্ট্রাকচার না থাকলে কি হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। আচ্ছা, আর হচ্ছে যে যাদেরকে কিনা জারণ করে, কি দিয়ে জারণ করে, হ্যালোজেন দিয়ে জারণ করে এই ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। তো আমি যদি এটাকে একটু রিমুভ করি, রিমুভ করলে পরে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সাপোজ যদি আমি বললাম যে CH3CH2OH, এটা একটা অ্যালকোহল, এটাকে যদি এখন আমি ক্লোরিন দিয়ে জারণ করি, তাহলে এখান থেকে আমি পাবো CH3CHO তাহলে এখন দেখো CH3CHO মানে কি, CH3CHO মানে CH3C ডাবল বন্ড OH। তাহলে আমাদের যে একটা স্ট্রাকচার ছিল CH3COZ, এর জায়গায় হাইড্রোজেন আছে, তার মানে এই অ্যালকোহলটা কি করবে আসলে, এই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন সেরকম আরেকটা যদি আমরা एग्जांपल দেখাইতে পারি, সেটা কি হতে পারে, ধরো যে CH3COH মানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম CH3, আমি যদি এখন এটাকে এখন হচ্ছে অক্সিডাইজ করি ক্লোরিন দিয়ে বা হ্যালোজেন দিয়ে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো ক্লোরিন দিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে যে CH3COCH3। তার মানে দেখো CH3COZ, যেটা জায়গায় একটা অ্যালকাইল আছে, মিথাইল আছে, ওকে ফাইন, এটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। আচ্ছা, তার মানে এইটা না, বেসিক্যালি হচ্ছে যে এইটা পার্টিসিপেট করবে। আর যেহেতু এখানে অক্সিডাইজ করে আমরা এই ফরম্যাটে আসছি, তাহলে এটাও পার্টিসিপেট করে এবং এটাও পার্টিসিপেট করে। তাহলে এই যে টুকটাক একটা আইডিয়া পেলাম, এই আইডিয়াগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কারা কারা হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে। এটা জানলেই আসলে হয় যে কে কে হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে। বাট যদি কখনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে যেটা রিঅ্যাকশন দিয়ে বললো যে প্রোডাক্টটা কি, সেটা কি হতে পারে, তখন আমরা সেটা দেখার জন্য রিঅ্যাকশনটা একটু দেখে নিব এক ঝলক। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেখতে কেমন হয় সেটা একটু দেখি আমরা। হ্যালোফর্ম বিক্রিয়া যেটা হয় যে শুরুতে যে CH3C ডাবল বন্ড OZ, জেডটা জেড এর মতোই থাকে, শুরুতে যেটা হয় হ্যালোজেন সেটাকে কি করে অক্সিডাইজ করে, কাকে, এই সরি হ্যালোজেন হচ্ছে এখানে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। কিভাবে প্রতিস্থাপন করে, দেখা যায় CCl3C ডাবল বন্ড OZ, এই যে এটা পাওয়া গেল, প্লাস হচ্ছে HCl পাওয়া যাবে। তো আমি এখন আসলে ক্লোরিন না, যে ক্লোরিন দিলে আসলে ইন জেনারেল একটা রিঅ্যাকশন হয়ে গেল, আমি হচ্ছে এখানে হ্যালোজেন দিব, দিয়ে একটা জেনারেল বিক্রিয়া দেখাই দিব, দেন আমি হচ্ছে ক্লোরোফর্মের বিক্রিয়াটা তোমাদেরকে দেখাবো। এখন এখানে হ্যালোজেন দিলাম H2, তাহলে এখানে হবে CH3, আমি সমতা করলাম না, জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। তো পরবর্তীতে এই যে CH3 C ডাবল বন্ড O Z, এটা একটা বেস দিব আমরা। সাপোজ যদি আমরা এখানে বেস দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, কথা সোডিয়াম হাইড্রোক্সাইড বেস নিলাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে রিঅ্যাকশন করবে, আলটিমেটলি যেটা হবে এই ZCOO আর এই সোডিয়াম অক্সাইডের NaO, এরা মিলে বানাবে ZCOO Na। ওকে, আচ্ছা, আর তাহলে এই হাইড্রোজেনটা গিয়ে এই যে CH3, তার যে একটা বন্ড ভেঙে গেল, কার্বনের সাথে বন্ডটা ভাঙলো, তাহলে এই কার্বনের একটা হাত খালি হলো, সেখানে যে বসে পড়বে না, CH3 উৎপন্ন করবে। এটাই হচ্ছে হ্যালোফর্ম। আমি যদি এখানে নিতাম আয়োডিন, তাহলে এখানে পাইতাম কি CI3, তাহলে এখানে আমি আলটিমেটলি পাইতাম কি CHI3। তো আসলে এই আয়োডোফর্মের জন্য যে বিক্রিয়া এবং এই হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজুয়ালি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে হ্যালোফর্ম বিক্রিয়ার টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কথা হচ্ছে ক্লোরোফর্মের প্রস্তুতি আমরা কিভাবে দেখতে পারি। আমি যদি একটু রিমুভ করি, ক্লোরোফর্ম কোথা থেকে বানানো হয়, ক্লোরোফর্ম বানানোর জন্য একটা ইন্টারেস্টিং টেকনিক অ্যাপ্লাই করে। ক্লোরোফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশন করতে গেলে এই ইন্টারেস্টিং টেকনিকটা অ্যাপ্লাই করে। টেকনিকটা হচ্ছে আমরা যদি ব্লিচিং পাউডার নেই, CaOClCl, ব্লিচিং পাউডারকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তোমরা অনেকেই জানো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্লিচিং পাউডারকে হাইড্রোলাইসিস করলে সেখান থেকে কি পাওয়া যায়, ক্লোরিন পাওয়া যায়, পলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। তো আমাদের এই যে হ্যালোফর্ম বিক্রিয়াতে বেসিক্যালি কি দরকার, একটা হ্যালোজেন দরকার, একটা CH3COZ বিশিষ্ট স্ট্রাকচার দরকার, আর হচ্ছে একটা ক্ষার দরকার।
বাট ব্লিচিং পাউডার হচ্ছে খুবই সস্তা। আমি যেটা করলাম চালাকি করে ব্লিচিং পাউডারের সাথে পানি খুব অ্যাভেলেবল, তো এই ব্লিচিং পাউডারকে পানির সাথে বিক্রিয়া করে আমি হচ্ছে একটা হ্যালোজেন আর হচ্ছে একটা ক্ষার প্রস্তুত করে ফেললাম। দেন আমি হচ্ছে যদি ইথানলকে নিই, ইথানল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় অ্যালকোহল, এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ইথানল বা বলা হয়, তাহলে তাদের একটাই অ্যান্সার ইথানল। অ্যালকোহল যদি কাউকে বলা হয়, অ্যালকোহল মানে ইথানল। পৃথিবীতে যত অ্যালকোহল প্রোডাকশন হয় তার 90% হচ্ছে ইথানল। যারা যে অ্যালকোহল মানে ইথানলকে বোঝানো হয়। যত ধরনের অ্যালকোহলিক বেভারেজ আছে সব দেখবা যে আসলে ইথানলের একটা সার্টেন পার্সেন্টেজ। তাহলে ইথানলটাকে আমরা যেটা করব, এখন ক্লোরিন দিয়ে অক্সিডাইজ করলে পরে আলটিমেটলি কি পাওয়া যাবে এখান থেকে, যে CH3CHO প্লাস এখান থেকে কি পাওয়া গেল, HCl পাওয়া গেল। দেন এই CH3CHO যে স্ট্রাকচারটা পাইলাম, এই CH3CHO টা আবার হচ্ছে আমার কার সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখন হ্যালোজেন প্রতিস্থাপন হবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে। তাহলে CCl3CHO পাওয়া গেল। CCl3CHO পাইলাম, ওকে ফাইন। তাহলে CCl3CHO টা এখন আলটিমেটলি আবার এই বিক্রিয়া করবে আমাদের এখানে উৎপন্ন হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তার মানে CCl3CHO প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে এখান থেকে, এদের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে ক্লোরোফর্ম CH03 আর হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডের উৎপন্ন হবে, ক্যালসিয়াম ফরমেট। আচ্ছা, এই যে ক্লোরোফর্ম পাইলাম, এটা কিন্তু আমরা ব্লিচিং পাউডার নামে একটা সস্তা কেমিক্যাল থেকে পেলাম এবং ইথানল থেকে পাইলাম। তো আমি ব্লিচিং পাউডার এবং ইথানল থেকে নিলাম, নিয়ে আলটিমেটলি ক্লোরোফর্ম পাইলাম। তো আমার কিন্তু দুইটা রিঅ্যাকট্যান্ট হলেই হলো, এবং ইথানলের দাম তুলনামূলক, আমি যদি ইথানল থেকে বানাতাম, ইথানল থেকে ইথানলের দাম তুলনামূলক কম। তো সেই হিসেবে ইন্ডাস্ট্রিয়ালি চিন্তা করে এই প্রসেসটা অ্যাপ্লাই করে ক্লোরোফর্ম বানানো হয়। তো এখন আমরা যেটা দেখবো, আসলে এখন আমরা দেখবো ক্লোরোফর্মের কিছু বেসিক কিছু বিক্রিয়া দেখবো। ক্লোরোফর্মের বেসিক বিক্রিয়াগুলোর মধ্যে ক্লোরোফর্ম, এটা যদি সামহাউ অক্সিডাইজড হয়ে যায়, তাহলে ক্লোরোফর্ম হচ্ছে বানায় COCl2 প্লাস HCl উৎপন্ন করে। এটার একটা নাম আছে, এর নাম হচ্ছে ফসজিন গ্যাস। এটা খুবই বিষাক্ত। তার মানে ক্লোরোফর্ম যদি অক্সিডাইজড হয় সামহাউ, তাহলে এটা হচ্ছে বিষাক্ত একটা গ্যাস তৈরি করে এবং HCl উৎপন্ন করে। এখন কোন একটা ক্লোরোফর্মের বোতলে ক্লোরোফর্ম আছে, ক্লোরোফর্মটা ফসজিন গ্যাস উৎপন্ন করছে কিনা বুঝবো কিভাবে? এটা বের করার জন্য আমরা যেটা করি, একটা ক্লোরোফর্মের স্যাম্পল নিয়ে তার মধ্যে একটু সিলভার নাইট্রেট যোগ করি। এখন সিলভার নাইট্রেট যোগ করলে যদি যেটা হয়, এখান থেকে সিলভার ক্লোরাইডের একটা সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, তখন আমরা বুঝি যে ক্লোরোফর্মের ফসজিন গ্যাস। আসলে এটা একটা ইনডিরেক্ট মেথড। যদি ফসজিন গ্যাস হয় তার সাথে HCl হবে, তাহলে যদি HCl উৎপন্ন হয় তাহলে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে এখান থেকে সিলভার ক্লোরাইডের একটা সাদা অদক্ষেপ উৎপন্ন হবে, হোয়াইট PBT। PBT মানে প্রিসিপিটেশনের শর্ট ফর্ম। তাহলে প্রিসিপিটেশন মানে অদক্ষেপ, তাহলে সাদা অদক্ষেপ উৎপন্ন হওয়ার মানে এখানে HCl উৎপন্ন হয়েছে, তার মানে ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে, তার মানে ক্লোরোফর্মটা অক্সিডাইজ হয়ে গেছে। ওকে, আর হচ্ছে এখান থেকে নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে। ওকে, তো এইটা হচ্ছে ক্লোরোফর্মের অক্সিডাইজ হয়ে যাওয়ার কারণ। তো এই জন্য যেটা করা হয়, ক্লোরোফর্মকে সবসময় অস্বচ্ছ বোতলে রাখা হয়, মানে স্বচ্ছ বোতলে রাখা হয় না, যেটা সানলাইটের প্রেজেন্সে অক্সিডেশন বিক্রিয়া খুব ফাস্ট হতে। স্বচ্ছ বোতলে রাখলে সানলাইট অক্সিডেশন বিক্রিয়াকে যেটা করবে, প্রভাবিত করতে হবে, রেট বাড়ায় দেবে। আর এটাকে করা হবে যেটা, ক্লোরোফর্মের বোতলে সম্পূর্ণ বোতল ভর্তি করে রাখা হবে, কোনো স্পেস রাখা হবে না, খালি জায়গা রাখা হবে না বোতলের ভিতরে। কারণ খালি জায়গা মানে এয়ার মানে এর ভিতরে অক্সিজেন থাকবে, অক্সিডাইজ যে ফসজিন গ্যাস উৎপন্ন করে ফেলবে। তো একটা সময় ক্লোরোফর্মকে অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহার করা হতো, বাট এটার কিছু এই যে ড্রব্যাক আছে বলে এই ক্লোরোফর্মকে ইউজ করা হয় না এখন অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে। ক্লোরোফর্মের আরেকটা দারুণ দিক হচ্ছে, এটা পরীক্ষায় খুব আসে থাকে অনেক সময়, যে ক্লোরোফর্মকে আমি এইভাবে দেখাতে পারি যে CCl3H, আমি যদি ক্লোরোফর্মকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিড মানে HONO2, দেখো নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে দেখো একটা OH আর একটা NO2 দুটো মিলে কিন্তু নাইট্রিক অ্যাসিড হয়ে যাচ্ছে HNO3, সরি হ্যাঁ HNO3। তো এখানে যে ঘটনাটা ঘটবে, যে OH আর H মিলে বানাবে পানি, তাহলে OH আর H মিলে যদি পানি বানায়, তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে পাবো CCl3NO2 এবং পানি। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কাঁদুনে গ্যাস, টিয়ারশেল হিসেবে আমরা যেটাকে চিনি। কাঁদুনে গ্যাস, এটার আরেকটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, এই ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস CCl3NO2, এটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অনেক প্রশ্ন আসছে যে নিচে কোনটি ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন বা ক্লোরোপিক্রিনকে কোথা থেকে পাওয়া যায়, কার সাথে বিক্রিয়া করলে ক্লোরোপিক্রিন পাওয়া যায়, এই যে বিক্রিয়াটা। তো CCl3 আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে, ক্লোরোফর্মের মাধ্যমে এখান থেকে কাঁদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিন পাওয়া যায়। তো আমরা এটা একটা জিনিস দেখলাম, ইন্টারেস্টিং জিনিস। এখন আমরা চলে যাচ্ছি পরের টপিকে। আমাদের পরের টপিকটা হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে কার্বনিল যৌগের বিক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুতি। তো আমরা একই সাথে গ্রিগনার বিকারক সম্পর্কে জানবো, কার্বনিল যৌগের একটা বিক্রিয়া শিখবো, এবং এখান থেকে আমরা আবার অ্যালকোহল প্রস্তুত করে গিয়ে সেটা দেখবো। আসলে গ্রিগনার বিকারক মানে হচ্ছে যে RNGX,
অনেকের ধারণা এখানে অ্যালকাইলটা শুধু অ্যালকাইল হতেই পারবে, মানে না, এখানে কিন্তু এয়ারও হতে পারবে। এয়ার মানে কিন্তু অ্যারাইল। অ্যারাইল সম্পর্কে আমি তোমাদেরকে অনেকটা ধারণা দিব যখন হচ্ছে তোমাদেরকে আমি অ্যারোমেটিক কেমিস্ট্রি পড়াবো। তো এখানে দেখো এটা হচ্ছে অ্যারাইল আর এটা হচ্ছে অ্যালকাইল। তো এই যে গ্রিগনার্ড বিকারক এটা কোত্থেকে পাওয়া যায়? এটা হচ্ছে আসলে একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে, তুমি যদি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। কেন ড্রাই ইথার? তো ড্রাই ইথার হচ্ছে একটা ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করবে, আর ম্যাগনেসিয়াম খুবই সক্রিয় ধাতু। তাই সক্রিয় ধাতুটা যদি অন্য কারোর সাথে মানে অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সাথে অন্য কোনো ময়েশ্চার বা ময়েশ্চারের সাথে রিঅ্যাকশন না করে, তার জন্য হচ্ছে ড্রাই ইথারে নিয়ে একটা ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করা হবে। তো আরএক্স আর ম্যাগনেসিয়াম অক্সাইড এখান থেকে ম্যাগনেসিয়ামটা এখান থেকে আরএমজিএক্স তৈরি করবে। এই যে আরএমজিএক্স এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড নামে একজন ভদ্রলোক এটা বানাইছে বলে এটাকে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, যদি এটা গ্রিগনার্ড নিজে আবিষ্কার করে নেয়, গ্রিগনার্ড হচ্ছে তার প্রফেসরের কাছ থেকে এটা প্রফেসর বানাইছিল, প্রফেসরের কাছ থেকে সে নিজে নিয়ে নিজের নামে চালায় দিয়েছে। তো গ্রিগনার্ড বিকারকটা হচ্ছে খুবই দারুণ একটা বিকারক, এবং গ্রিগনার্ড বিকারকের মতো অসাধারণ বিকারক খুব কমই আছে অর্গানিক কেমিস্ট্রিতে। গ্রিগনার্ড বিকারক থেকে সব ধরনের জৈব যৌগের সিনথেসিস করা যায়। তো আমরা এখন দেখবো যে গ্রিগনার্ড বিকারক থেকে কার্বনিক যৌগের বিক্রিয়া কি করে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো গ্রিগনার্ড বিকারকের আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই। গ্রিগনার্ড বিকারক হচ্ছে আরএমজিএক্স। এখানে আমরা যেটা করব, এই ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেনের ইনঅর্গানিক পার্ট, এটাকে আমরা একসাথে চিন্তা করব আর অ্যালকাইলটাকে আলাদা চিন্তা করব। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, হ্যালোজেনের -1, তাহলে দুজন মিলে কত? দুজন মিলে হচ্ছে +1। এই দুজন মিলে কিন্তু +1, ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন মিলে +1। তাহলে যদি টোটাল যৌগটার জারণ সংখ্যা 0 হয় তাহলে অ্যালকাইলটা অবশ্যই -1। ওকে, আমরা এইটুকুই মাথায় রাখবো। কার্বনিক যৌগ বলতে আমরা কি বুঝি? হয় অ্যালডিহাইড হবে, না হয় কিটোন হবে। তাহলে অ্যালডিহাইড বা কিটোনের একটা জেনারেল স্ট্রাকচার আছে, R বা H, C ডাবল বন্ড O, R বা H। তার মানে দুইটাই যদি অ্যালকাইল হয় তাহলে কিটোন, একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন মানে অ্যালডিহাইড, দুটো হাইড্রোজেন মানে কি? অ্যালডিহাইড। তাহলে এখানে আমি ধরো এই যে আরএনজিএক্স এর আরটাকে আমি লিখলাম আর প্রাইম, তো সবগুলো অ্যালকাইল একই রকম হয়ে যাচ্ছে, তো বোঝার সুবিধার্থে এটাকে আর প্রাইম দিলাম। এখন আমি তো জানি যে আর প্রাইমটা হচ্ছে নেগেটিভলি চার্জ আর এমজিএক্স টা হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে এখন কার্বনিল যৌগে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে দেখো অক্সিজেন ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ, কার্বন হচ্ছে লেস ইলেক্ট্রোনেগেটিভ। তাহলে এখানে এই ম্যাগনেসিয়াম হ্যালাইডের মধ্যে এটা পজিটিভ পার্ট, এটা হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে নেগেটিভ পার্টটা যাবে হচ্ছে কার্বনের কাছে। তাহলে নেগেটিভ পার্টটা যদি কার্বনের কাছে, আলটিমেটলি এখান থেকে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো হচ্ছে যে আর বা এইচ সি অক্সিজেন। এই যে যদি কার্বনের কাছে নেগেটিভ পার্ট মানে অ্যালকাইলটা চলে আসে, তাহলে দেখো কার্বনের কিন্তু হাত হয়ে গেল অলরেডি, একটা দুইটা তিনটা। অক্সিজেনের সাথে ডাবল বন্ড কিন্তু সে রাখতে পারবে না, তখন সে সিঙ্গেল বন্ড রাখবে। আর এই যে ডাবল বন্ডের ইলেকট্রন মানে পাই বন্ডের ইলেকট্রনটা যে অক্সিজেন নিজের দিকে টানছিল সেটা অক্সিজেনকে দিয়ে দিবে, অক্সিজেন মাইনাস হয়ে যাবে তখন। তাহলে এনজিএক্স যাবে অক্সিজেনের কাছে। তো এখন এটাকে যদি আমি হচ্ছে আবার হাইড্রোলাইসিস করে ওয়াটার দিয়ে এইচ আর ওএইচ, এইচটা হচ্ছে প্লাস ওএইচটা মাইনাস, তাহলে এখন এই যে ম্যাগনেসিয়ামটা প্লাস ওটা মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো, তাহলে আলটিমেটলি তুমি পাবা যে আর বা এইচ সি ওএইচ আর বা এইচ, এখানে আমরা আর প্রাইম দিব, দেখি আর প্রাইম আর প্রাইম। তাহলে এই যে একটা অ্যালকোহল পাইলাম, এই অ্যালকোহলটা হচ্ছে আমরা কোথা থেকে পেলাম? আর এখানে বলো যে এমজি ওএইচ সরি OH আর হচ্ছে X পাইলাম। তো এই যে একটা অ্যালকোহল, আমি যদি বলি তিনটাই অ্যালকাইল তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি বলি যে না দুইটা অ্যালকাইল, এই একটা অ্যালকাইল আর এখানে একটা অ্যালকাইল, তাহলে এটা 2 ডিগ্রি। যদি বলি একটা অ্যালকাইল এটাই শুধু অ্যালকাইল, বাকি দুটো হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি বলি হচ্ছে যে একটা মজার ব্যাপার যে এই যে গ্রিগনার্ড বিকারকের যে অ্যালকাইল এটা কিন্তু মাস্ট, বাট এই যৌগটাতে কার্বন যৌগে হাইড্রোজেনও থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে, অ্যালকাইল থাকতে পারে, বা একটা অ্যালকাইল থাকতে পারে, বা দুটোই থাকতে পারে। তার মানে গ্রিগনার্ড বিকারকের অ্যালকাইলটা মাস্ট। আমি যদি এখন বলি একটা 1 ডিগ্রি আমি অ্যালকোহল চাই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল মানে গ্রিগনার্ড বিকারকের অ্যালকাইল তো এখানে থাকবেই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হতে গেলে একটা অ্যালকাইল দরকার, তার মানে এটাই থাকবে, বাকি দুটো অ্যালকাইল হতে পারবে না। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কোথা থেকে পাওয়া যাবে? 1 ডিগ্রি অ্যালকোহল পাইতে গেলে যেটা করতে হবে আমাকে আসলে HCH এর সাথে বিক্রিয়া করাতে হবে। বুঝতে পারছি সবাই? আই থিংক সবাই বুঝতে পারছি। যদি বলে 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল পাইতে গেলে আমাকে যেটা করতে হবে, দেখো এই যে গ্রিগনার্ড বিকারকের অ্যালকাইল তো থাকবেই, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যালকাইল দেওয়া যাবে, তার মানে RCH এর সাথে বিক্রিয়া করাতে হবে। এখন যদি বলি 3 ডিগ্রি অ্যালকোহল, তার মানে তিনটাই অ্যালকাইল হতে হবে, তাহলে এটাও অ্যালকাইল হবে, এটাও অ্যালকাইল হবে, তাহলে এই অ্যালকাইল এবং এটা দুটোই থাকবে, তার মানে কিটোন মানে RCOR। তার অর্থ হচ্ছে যে আমি যদি কোনো একটা গ্রিগনার্ড বিকারককে 1 ডিগ্রি অ্যালকোহল পাইতে চাই তাহলে ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করাবো। যদি আমি হচ্ছে যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করি ফর্মালডিহাইড ছাড়া, তাহলে আমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, আর যদি কিটোনের সাথে বিক্রিয়া করে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এই টপিকটা থেকে খুব ইন্টারেস্টিং কিছু কোশ্চেন এসে থাকে। আমি তোমাদেরকে আরেকটা ক্লু দিয়ে দিই এখান থেকে, সেটা হচ্ছে যে RMGX প্লাস কার্বন ডাই অক্সাইড, এখান থেকে কিন্তু পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড।
তো এই প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে কার্বক্সিলিক অ্যাসিড পাইতে গেলে গ্রিগনার বিকারকের সাথে কাকে, এটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা তার সাথে বিক্রিয়া করাতে হবে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। লুকাস বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া। লুকাস বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, আগে জানতে হবে লুকাস বিকারক কি জিনিস। লুকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে গাঢ় HCl মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটার মিক্সচারকে বলা হয় লুকাস বিকারক। এই লুকাস বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া হবে। অ্যালকোহল কত ডিগ্রি হতে পারে? 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। তাহলে আমরা এখানে একটা জেনারেল স্ট্রাকচার লিখি অ্যালকোহলের, যে R বা H R বা H OH। তাহলে তিনটা অ্যালকাইল হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা, যেহেতু আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বলবো, আমরা এখানে তিনটা হাইড্রোজেন না দিই, আমি স্ট্রাকচারটা একটু রিমুভ করে জাস্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য একটা জেনারেল স্ট্রাকচার রাখি। সাপোজ যদি ধরো R বা H R, আচ্ছা R বা H লিখলাম। এটা হচ্ছে একটা OH আছে এখানে, এটা বিক্রিয়া করবে HCl এর সাথে। তাহলে HCl এর এই H আর OH মিলে বানাবে পানি। তাহলে উৎপন্ন হবে সেখান থেকে R বা HCl, এবং এটা হচ্ছে অদক্ষিপ্ত হবে, তার সাথে পানি উৎপন্ন হবে। তো এখানে আসলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের দরকারটা কি আসলে? HCl তে বিক্রিয়া করালে তো এটা বিক্রিয়া করবে, কারণ এই যে এখানে পানি কিন্তু একটা নিউক্লিওফাইল, তোমরা কিন্তু নিউক্লিওফিলিক কোর্স অলরেডি। তো নিউক্লিওফাইল যেটা করবে এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেবে, সে যেটা করবে এখান থেকে ক্লোরিনটাকে সরাবে আর অ্যালকোহল উৎপন্ন করে দেবে। তো এই যে ব্যাকওয়ার্ড বিক্রিয়াটা ঘটতে দেওয়া যাবে না। তাহলে আমাকে যেটা করতে হবে, পানিটাকে ধরতে হবে। পানি ধরার জন্য একটা কি দিতে হবে? নিরোধক। সেই জন্য হচ্ছে অনাদ্র মানে আর্দ্র না, পানি নাই এরকম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড ইউজ করা হয়েছে, যেন সে পানিটাকে ধরে রাখতে পারে। ওকে, তাহলে এখন যদি অ্যালকোহলটা হয় 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন আমরা পাবো না। মানে নো রিঅ্যাকশন বলতে আসলে এই যে বললাম একটা অদক্ষেপ উৎপন্ন, এই অদক্ষেপটা আমরা পাবো না, এখানে বিক্রিয়াটা করবে না। নরমাল তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে 5 থেকে 10 মিনিটে আমি এই অদক্ষেপটা দেখতে পাবো, মানে বিক্রিয়াটা হবে 5 থেকে 10 মিনিটে রিঅ্যাকশন হবে। যদি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল হয় আমার এই রিঅ্যাকটেন্টটা, তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্ট বিক্রিয়া দেবে। তো এরকম একটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, যে নিচের কোনটি লুকাস বিকারকের সাথে তৎক্ষণাৎ বা ইনস্ট্যান্ট বিক্রিয়া দেয়? ইনস্ট্যান্ট বিক্রিয়াতে এরকম একটা 4টা অপশন ছিল, তার মধ্যে একটাই ছিল শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তো এইভাবে লুকাস বিকারকের সাথে বিক্রিয়াটা দেখতে হবে। পরের বিক্রিয়াটা হচ্ছে অ্যালকোহলের জারণ বিক্রিয়া। অ্যালকোহলের জারণ বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল কয় ধরনের হয়? 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। তাহলে অ্যালকোহলের জারণ বিক্রিয়া আমরা দেখতে পাবো এখন। অ্যালকোহলের জারণ বিক্রিয়া বলতে আমি প্রথমে হচ্ছে তোমাকে এটা 1 ডিগ্রি অ্যালকোহল দেখাই, CH3 CH2OH, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমি জারণ করব, অক্সিডাইজ করব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো অ্যালডিহাইড পাবো। যদি এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়, জারণ করলে কি হচ্ছে আসলে এখান থেকে আমরা পাবো কিটোন। আসলে জারণের মেকানিজমটা কি আমি একটু যদি স্লাইডে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। মেকানিজম যেটা হচ্ছে যে এই যে CH2OH ছিল যৌগটা, এটাকে একটু ভেঙে যদি দেখি, এইভাবে ধরো CH ছিল, এখানে একটা H ছিল আর এখানে OH ছিল, এখানে ছিল CH3। আসলে যে ঘটনাটা হয়েছে জারণ করার কারণে এখানের H আর এখানের H আর এই O মিলে বানাইছে পানি। ঠিক আছে, তাহলে যদি পানি বানায় থাকে তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? এই কার্বনের যেহেতু দুইটা হাত খালি হয়ে যায়, এবং এখানে যেটা হলো কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে যায়, ওই কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আসলে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে অ্যালডিহাইড পাওয়া যায়। তো এখন এই যে যৌগটা আছে, এখানে একটা H আছে আর এখানে একটা কি আছে? H আছে। তাহলে তুমি যখন অক্সিডাইজ করছো তখন এই এখানকার H আর এখানকার H যাবে, এই H আর এই H মিলে বানাবে হচ্ছে তোমার অক্সিডাইজিং এজেন্টের অক্সিজেনের সাথে পানি বানাবে। তাহলে এখানে পানি উৎপন্ন হবে, সিমিলারলি এখানেও পানি উৎপন্ন হবে। তো এখন এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন রইলো, তাহলে এই কার্বনের যে হাত খালি হলো, এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, কারণ অক্সিজেনের হাইড্রোজেন চলে গেছে অক্সিজেনের, তাহলে অক্সিজেনের হাত খালি, তাহলে কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড করে যেটা অ্যালডিহাইড বানাবে। আর এই জায়গায় দেখো যে এই হাইড্রোজেন চলে গেল, তাহলে এই কার্বন আর অক্সিজেনের একটা হাত খালি, কার্বনের একটা হাত খালি, তারা নিজেদের মধ্যে ডাবল বন্ড করে কিটোনিক গ্রুপ বানায় ফেললো। তাহলে এই যে অক্সিডেশনটা হলো, এখন যদি 3 ডিগ্রির ক্ষেত্রে বলি CH3OH, তাহলে এই 3 ডিগ্রি অ্যালকোহলে দেখো এখান থেকে ও অক্সিজেন থেকে হাইড্রোজেন গেল, কার্বন থেকে হাইড্রোজেন যাওয়ার মতো কেউ নাই, তাই 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো জারণ বিক্রিয়া হয় না। বাট যদি বইতে দেখাইছে তো আমি বলবো যে সেটা তোমরা ফলো করবা না, বিকজ 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো অক্সিডেশন বিক্রিয়া নাই। অক্সিডাইজিং এজেন্ট কোথা থেকে আসবে? পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড মানে প্রোটন, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে,
যে কোনো অক্সিডাইজিং এজেন্ট হতে পারে। তো তার মানে এখানে এই জিনিসটা দেখানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে কিটোন উৎপন্ন হয় এরকম একটা প্রশ্ন আসলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা একবার যে নিচের কোনটিকে জারণ করলে পরে কিটোন পাওয়া যায়। তো অপশন দেওয়া ছিল 3-4টা, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া ছিল, একটা ডিগ্রিলেস অ্যালকোহল দেওয়া ছিল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা কি পাই? কিটোন পাই। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, এখানে শনাক্তকারী বিক্রিয়া দেখব আমরা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। অ্যালকোহলকে শনাক্ত করা যায় দুই ভাবে। নাম্বার 1, অ্যালকোহলকে শনাক্ত করা যায় এইভাবে যে অ্যালকোহল সে হচ্ছে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে, অ্যালকোহল হচ্ছে সামান্য অ্যাসিডিক, সে হচ্ছে তার প্রোটনটাকে রিপ্লেস করে এখান থেকে আর ও এনে বানায় আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বুদবুদ আকারে, এটা দেখে আমরা বুঝি হচ্ছে এটা কি আসলে এখানে অ্যালকোহল ছিল। আচ্ছা, বাট এখানে আরেকটা ব্যাপার আছে, এই সোডিয়াম গ্যাস দিলে, সোডিয়াম দিলে পরে যেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা দিয়ে শনাক্ত করা একটু মুশকিল, কারণ অন্য যে কোনো অ্যাসিডও কিন্তু যদি থাকে এরকম অর্গানিক অ্যাসিড সেটাও কিন্তু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, কার্বক্সিলিক অ্যাসিডও কিন্তু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখন বোঝার উপায় কি যে আসলে এটা অ্যালকোহল কিনা। অ্যালকোহল শনাক্ত করার আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে যে ROH প্লাস ফসফরাস পেন্টাক্লোরাইড, এদের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে RCl আর হচ্ছে POCl3 ফসফরাস অক্সিট্রাইড। এই বিক্রিয়াটা আমরা অলরেডি দেখে ফেলছি, আর HCl গ্যাস উৎপন্ন হয়। তো এখন আমরা যেটা করব, এই HCl গ্যাস উৎপন্ন হলে পরে আমরা যেটা করব, অ্যামোনিয়া সিক্ত একটা গ্লাস রড যদি আমরা ধরি, এই ধর আমি একটা ROH আর PCl দুটোকে আমি একটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে দিছি, দেওয়ার পরে বিক্রিয়া হচ্ছে HCl গ্যাস উৎপন্ন। এখন আমি একটা গ্লাস রড দিয়ে দিলাম, গ্লাস রড হচ্ছে অ্যামোনিয়া সিক্ত, মানে অ্যামোনিয়াতে ডুবানো গ্লাস রড। তাহলে অ্যামোনিয়া আর HCl মিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করলে পরে এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে কি আছে, আলটিমেটলি একটা অ্যালকোহল আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে অ্যালকোহল এবং ইথারের একটা পার্থক্যকারী বিক্রিয়া আছে। বিক্রিয়াটা হচ্ছে এরকম যে এই অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করে এবং ইথারের সাধারণ সংকেত আরো আর দিলাম, এটা কি ইথারের সাধারণ সংকেত, এটা PCl5 এর সাথে বিক্রিয়া করবে, পরে এখান থেকে বানাবে হচ্ছে RCl, 2RCl হচ্ছে POCl3। দেখো এখানে কিন্তু HCl উৎপন্ন হচ্ছে না। তাহলে আমি যদি ইথারেরও একটা এরকম টেস্ট টিউবের মধ্যে নিয়ে ইথারের মধ্যে আমরা একটু গ্লাস রড দেই, তাহলে ইথারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো HCl উৎপন্ন হবে না। তো এরকম একটা প্রশ্ন যদি নিচের কোন বিক্রিয়ায় যদি অ্যালকোহল এবং ইথারকে পার্থক্য করা যায়, তখন ফসফরাস পেন্টাক্লোরাইড থাকে, ফসফরাস ট্রাইক্লোরাইড, থায়ানিল ক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, এরকম চারটা অপশন দেওয়া থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে PCl5। PCl5 একই সাথে হচ্ছে আমার অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, একই সাথে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়া এবং একই সাথে অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকারী বিক্রিয়া। তো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে আসতেছে আমাদের হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি। তো অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতির আগে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের একটা জেনারেল স্ট্রাকচার দেখে নিই। অ্যালডিহাইড এবং কিটোনের জেনারেল স্ট্রাকচারটা কেমন? অ্যালডিহাইড এবং কিটোনের জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে ধরো যে R বা H, C ডাবল বন্ড O, R বা H। আমি কিন্তু তোমাদেরকে অ্যালডিহাইড এবং কিটোন পড়াতে গেলে এইভাবে সবসময় অ্যালডিহাইড কিটোনটাকে লেখার চেষ্টা করব। কেন? কারণ এখানে যে কার্বনটা আছে, কার্বনের সংকরণ sp2, আর sp2 সংকরণ মানে বন্ডিং হলো 120 ডিগ্রি, অনেকটা লামির উপপাদ্যের মতো। তোমরা যেটা পড়ছো ছোটবেলায় যে লামির উপপাদ্য এরকম ছিল, তিনটা ভেক্টর যদি পরস্পর 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, যে 120 ডিগ্রি এরকম করে। দ্যাট ইজ, আমি কিন্তু অনেকটা চেষ্টা করছি যে 120 ডিগ্রি কোণে এই তিনটা বন্ডকে দেখানোর জন্য এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই প্রশ্নটা কয়েকবার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে যে ফরমালডিহাইডে কার্বনের সংকরণ কি? sp2, বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি এবং sp2 এই দুটো নিয়ে তিনবার প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। এখন কথা হচ্ছে যে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি আমরা কিভাবে করতে পারি, অ্যালডিহাইড কিটোন কি করে প্রস্তুত করা যায়। আমি হচ্ছে তোমাদেরকে একটু ব্রেইন স্টর্মিং এর জন্য তোমাদেরকে কিছু ক্লু দিচ্ছি, তোমরা কিন্তু আগে এগুলো কোর্স আমি নিজেই দেখাইছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমি যদি বলি যে অ্যালকিল এর সাথে যদি আমি ওজনীকরণ বিক্রিয়া দেখাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখছিলাম যে অ্যালকিনের ওজোনালাইসিসে অ্যালডিহাইড অর কিটোন পাওয়া যায়। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতির একটা বিক্রিয়া আমরা অলরেডি দেখছি, সেটা আমি আর এখন দেখাবো না। এখন আমরা দেখবো যে আমি যদি একটা কাজ করি, অক্সিডেশন করি হচ্ছে অ্যালকোহলকে, অক্সিডেশন অফ অ্যালকোহল। একটু আগে কিন্তু আমরা দেখাইছি যে অক্সিডেশন অফ অ্যালকোহল, আমি যদি ব্যাক করি তাহলে দেখতে পাবা তোমরা এই যে আমি অক্সিডাইজ করছি অ্যালকোহলকে, অক্সিডাইজ করে এখান থেকে কি পাইছি? অ্যালডিহাইড পাইছি। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করে এখান থেকে কি পাইছি? কিটোন পাইছি। তো আমরা অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতির অক্সিডেশন থেকে কি হবে হয় সেটা আমরা দেখে ফেললাম। এখন আসো যে আরেকটা যেটা ইন্টারেস্টিং, সেটা কিন্তু অলরেডি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, যেমন রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, জাহাঙ্গীরনগরের পরীক্ষায় এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। প্রশ্নটা কি যে আর সি ডাবল বন্ড ট্রিপল বন্ড CH প্লাস পানি সংযোজন, এটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি, 2% মার্কারি 2 প্লাস 20% সালফিউরিক। তো এই যে যোগটা এখানে দেখো আমরা মার্কোনিকোভের নীতি খাটে আলটিমেটলি আবারও কি বানাতে পারি, এখান থেকে আর সি
OH ডাবল বন্ড CH H। এটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়ার মাধ্যমে, পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে, এটা কিন্তু আসলে একটা কিনল। আমরা কিটোনাল ডটামারিজম পড়ছি, তো সেখান থেকে আমরা বুঝতে পারছি সেখান থেকে কি উৎপন্ন হবে। আর সরি আর মানে এখান থেকে এটা কার্বন যৌগ উৎপন্ন হবে বেসিক্যালি, আর সি ডাবল বন্ড ও CH3। তো এখন এখানে যদি আমি আরো পরিবর্তে হাইড্রোজেন লো, তাহলে কি হবে হাইড্রোজেন। তার মানে যদি তুমি এখানে বলো যে আমি ইথাইনের মধ্যে পানি সংযোজন করবে, তাহলে তুমি CH3COH মানে অ্যালডিহাইড পাবা, ইথানল পাবা। আর যদি বলো যে না অ্যালকাইল নিব, এখানে মিথাইল না, তাহলে এখানে মিথাইল, এখানে মিথাইল, আলটিমেটলি পাবা তুমি কিটোন। তো এই তিনটা প্রসেসে খুব ইজিলি অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুত করা যায়। তো অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি আমরা দেখে ফেললাম। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে আসছে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ক্রম। তো অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ক্রম বলতে আসলে কি বোঝাচ্ছে? অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেয়। তো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ক্রম। তার মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ক্রম আমরা দেখতে যাব। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়াটা কি সেটা আগে আমরা একটু দেখে নেই। আমরা অ্যালডিহাইড এবং কিটোনটাই কিভাবে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ায় পার্টিসিপেট করে সেটা আমরা দেখব পরে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়াতে পার্টিসিপেশনের জন্য অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সক্রিয়তার একটা ক্রম আমরা দেখব এখন। তো আমি যদি একটা অ্যালডিহাইডের প্রথম স্ট্রাকচার যেটা H C ডাবল বন্ড O H ফর্মালডিহাইড, অন্য একটা অ্যালডিহাইড নিলাম CH3 C ডাবল বন্ড O CH নিলাম, এটা আরেকটা অ্যালডিহাইড, আরেকটা কিটোন নিলাম CH3 C ডাবল বন্ড O CH3। তো তাদের সক্রিয়তা বলতে বোঝায় যে আসলে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া যেটা হয়, এই যে কার্বনিল গ্রুপটা হচ্ছে পোলারাইজড হয়, কার্বনটা ডেল্টা প্লাস হয়, অক্সিজেনটা ডেল্টা মাইনাস, প্রত্যেকটার ক্ষেত্রে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তো এই বিক্রিয়াটা কিন্তু আমরা অলরেডি দেখছি, আমরা হচ্ছে গ্রিগনার বিক্রিয়ার সাথে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া দেখে সেখান থেকে আমরা কি বানাইছি, অ্যালকোহল বানাইছি। সেটাই আমরা আসলে দেখতে পাবো এই জায়গায়, যে এখানে তোমার কার্বনিল গ্রুপে কার্বনটা প্লাস, তো প্লাস হওয়ার কারণে একটা নিউক্লিওফিল এসে কার্বনের সাথে যুক্ত হবে, এটাই হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, বেসিক কথা। তো এখন এই কার্বনিল যৌগের মধ্যে যেই কার্বনটা বেশি পরিমাণ প্লাস থাকবে বা যার পজিটিভিটি বেশি হবে, সেটাই কিন্তু নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় বেশি পার্টিসিপেট করবে, রাইট? আচ্ছা, যদি এই ঘটনাটা ঘটে থাকে যে যেটা কিনা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় বেশি পার্টিসিপেট করে, তাহলে আমরা এখন এখান থেকে ফাইন্ড আউট করব যে কোন কার্বনটা বেশি পজিটিভ। আমরা এখানে দুইটা ফ্যাক্টরকে কনসিডার করব। নাম্বার 1 হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, আর আরেকটা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ বা ধনাত্মক আবেশ ধর্ম। এটা সম্পর্কে আমি অলরেডি বলেছি তোমাদেরকে। দেখো কিটোনে দুইটা মিথাইল গ্রুপ, তাহলে দুইটা মিথাইল গ্রুপ এই কার্বনটাকে দুই দিক থেকে ইলেকট্রনের সাপোর্ট দিবে। মিথাইল গ্রুপ এখানে একটা সাপোর্ট দিবে, এখানে কোনো মিথাইল গ্রুপ নাই। এখানে স্টেরিক ফ্যাক্টর দুইটা মিথাইল গ্রুপ স্টেরিক ফ্যাক্টর হিসেবে বাধা দিবে, কাজ করবে এখানে ছোট্ট একটা গ্রুপ বা এখানে বড় একটা মিথাইল গ্রুপ। এই যে ইথানলের মধ্যে স্টেরিক ফ্যাক্টর কম আর ফরমালডিহাইডের স্টেরিক ফ্যাক্টর খুবই কম, নাই বললেই চলে। তাহলে এই যে স্টেরিক ফ্যাক্টর সবচেয়ে কম কোথায়, ফরমালডিহাইডে, এবং নিউক্লিওফিল যখন আসবে সে বাধা পাবে সবচেয়ে কম কোথায়, ফরমালডিহাইডে আসবে। আর আরেকটা জিনিস দেখো, স্টেরিক ফ্যাক্টর দিয়ে হিসাব করলাম, এখন আমি যদি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হিসাব করি, সেখানে দেখতে পাচ্ছি দেখো যে মিথাইল গ্রুপ যেটা আছে, এই যে মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপটার মধ্যে আমি যদি এখন হচ্ছে একটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট অর্থ চিন্তা করি, দুইটা মিথাইল গ্রুপ যদি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে এই পজিটিভ কার্বনটা থেকে ইলেকট্রনের সাপোর্ট দেয়, তাহলে কার্বনের কিন্তু পজিটিভিটি কমে যায়। তো একদম প্রথমটাতে কিন্তু এই ধরনের সাপোর্ট নাই বলে পজিটিভিটি বেশি থাকতেছে, দ্বিতীয়টাতে পজিটিভিটি মাঝামাঝি। তাহলে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া অ্যালডিহাইডের মধ্যে এটার সক্রিয়তা বেশি, তারপর এটার সক্রিয়তা। তো এখন এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড, এটা হচ্ছে ইন বিটুইন অ্যালডিহাইডের মধ্যে ফরমালডিহাইডের সক্রিয়তা বেশি, তারপর এটা। এখন দেখো আমি যদি বলি যে ইথানলের সাথে কিটোনের মধ্যে ইথানলের সক্রিয়তা বেশি, তো বলা যায় যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোন থেকে বেশি, আবার অ্যালডিহাইডের মধ্যে কিন্তু নিজেদের নিজস্ব একটা সক্রিয়তা ক্রম থাকতে পারে। এখন আমি আরেকটা एग्जांपल দিই, যে CH3 COH এটা হচ্ছে ইথানল, আর একটা হচ্ছে যে CH3 CH2 COH বা CH, এটা হচ্ছে এর ইথানল, এটা হচ্ছে প্রোপানল। এই দুটোর মধ্যে কিন্তু ইথানলের সক্রিয়তা বেশি। তোমরা নিজেরা ব্রেনস্টর্ম করে ফাইন্ড আউট করবে কেন এর সক্রিয়তা বেশি। আমরা যদি এখন পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এরপরে হচ্ছে দ্রুত অপসারণ বিক্রিয়া। দ্রুত অপসারণ বিক্রিয়াটা আমরা পরে দেখছি, আগে দ্রুত বিক্রিয়াটা দেখি। দ্রুত বিক্রিয়া যেটা হয় আসলে, আমি যদি একটা অ্যালডিহাইড বা কিটোনের জেনারেল স্ট্রাকচার রাখি, R বা H C ডাবল বন্ড O R বা H, তার সাথে একটা নিউক্লিওফাইল বিক্রিয়া করবে, নিউক্লিওফাইলটা নেগেটিভ চার্জ হলে এখানে একটা পজিটিভ চার্জ কিছু একটা আছে তার সাথে করলাম, তাহলে কার্বনিল গ্রুপের কার্বনটা হচ্ছে পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ। তাহলে এখানে নিউক্লিওফাইলটা কার কাছে যাবে, নিউক্লিওফাইলটা হচ্ছে এখান থেকে কার্বনের কাছে যাবে। তো আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাবো, R বা H C O A, R বা H আর হচ্ছে নিউক্লিওফাইল পাইলাম।
এই যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া হলো, এই নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিটোনের সক্রিয়তা কম, এটা আমরা জানি অলরেডি। বাট এখন যেটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া আমরা দেখলাম, এখানে নিউক্লিওফাইলটা গিয়ে কার্বনের সাথে জোড়া লাগলো, এরকম একটা যৌগ উৎপন্ন করলো। তাহলে নিউক্লিওফাইলগুলো কি কি হতে পারে? সাপোজ ধরে আমি বললাম হাইড্রোজেন সায়ানাইড, তাহলে দেখো হাইড্রোজেনটা প্লাস সায়ানাইডটা মাইনাস, তাহলে হাইড্রোজেন প্লাস সায়ানাইড যদি মাইনাস হয় তাহলে আলটিমেটলি এখানে যদি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার যে রিএজেন্ট ছিল সেটা কিন্তু আসলে হাইড্রোজেন সায়ানাইড। এখন তাহলে এখানে নিউক্লিওফিলের জায়গায় কি আসবে? সায়ানাইড, আর এর জায়গায় আসবে কি? ও এ এর জায়গায় কি আসবে? এর জায়গায় আসবে হাইড্রোজেন। আমি যদি এখানে বলতাম অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে HNH2, তাহলে এখানে তো এই সায়ানাইডের জায়গায় আসতো কি আসলে NH2, আর এই আসতো ওই ও এর জায়গায়। যদি বলতাম গ্রিগনার বিকারক RMgX, এটা অলরেডি আমরা দেখে ফেলছি, MgX টা প্লাস আর R টা হচ্ছে মাইনাস, তাহলে MgX টা যাবে হচ্ছে অক্সিজেনের কাছে আর R টা আসবে কার কাছে? কার্বনের কাছে আসবে। ওকে, তাহলে এইভাবে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়াগুলো আমরা দেখতে পাবো। বাট এখানে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় একবার একটা প্রশ্ন ছিল এরকম, আমি প্রশ্নটা একদম তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি এই জায়গায়। যোগটা ছিল এরকম যে ধরো R বা H, C ডাবল বন্ড O, এখানে একটা H ছিল, বলছিল এটা B এর সাথে বিক্রিয়া করছে, B এর সাথে বিক্রিয়া করে বানাইছে C, C টাকে হাইড্রোলাইসিস করা হয়েছে, করার কারণে পাওয়া গেছে এরকম কিছু একটা R বা H, C ও H, C ডাবল H, আর এখানে পাওয়া গেছে হাইড্রোজেন। এখন প্রশ্ন করছে যে B কি জিনিস? আচ্ছা, এখন কথা হলো যে বি কি জিনিস সেটা আমি কি করে বুঝবো? বি বোঝার জন্য আমাকে যেটা করতে হবে আসলে চিন্তা করতে হবে যে আচ্ছা এই যে ও এ, এই এইচ টা আসছে কোথা থেকে? এইচ টা হচ্ছে যে এন ইউ এ, মানে বিটা মানে এন ইউ এ, এই এটা হচ্ছে এইচ। তাহলে এখন এন ইউ টা কি এমন আমি ধরলাম, তাহলে আমার যদি বিটা এইচ হয় এখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি এখন একটা কাজ করি, আমি যে সি টাকে বাদ দিলাম, আমি এখানে লিখলাম আমার কি হওয়ার কথা? আর বা এইচ, সি এখানে আসছে তোমার ও এইচ, এখানে হলো আমার কি এইচ, আর এখানে হচ্ছে কি আমার যে NU, আমি ধরে নিলাম বিটা হচ্ছে NUA, এর জায়গায় হচ্ছে হাইড্রোজেন। তাহলে NU টা কি এমন যেটাকে কিনা হাইড্রোলাইসিস করলে আলটিমেটলি C ডাবল H হয়? আমরা জানি যে সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করলে পরে সেটা হচ্ছে আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, তার মানে এই NU জায়গায় ছিল সায়ানাইড, তাহলে এই B মানে কি? B মানে হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। এটা হচ্ছে 2015 সালে মেবি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন হিসেবে ছিল। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা দেখব দ্রুত অপসারণ বিক্রিয়া। তার মানে আগে হচ্ছে এই নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া হবে, দ্রুত বিক্রিয়া হওয়ার পরে এখানে একটা অপসারণ বিক্রিয়া ঘটবে। ওকে, তাহলে এখন এই দ্রুত অপসারণ বিক্রিয়াগুলো কারা দেয়? তারা হচ্ছে অ্যামিন ডেরিভেটিভ, যারা তারা দেয় অ্যামিন ডেরিভেটিভ বা অ্যামিন জাত দ্রুত অপসারণ বিক্রিয়া দেয়। অ্যামিন ডেরিভেটিভ হচ্ছে দ্রুত অপসারণ বিক্রিয়া দেয়। তাহলে এখন দেখো যে একটা কার্বক্স অ্যালডিহাইড বা কিটোন যদি আমি নেই আর সি ডাবল বন্ড ও আর বা এইচ, আমি ডিরেক্টলি একটা অ্যামিন জাতকের সাথে অপসারণ বিক্রিয়া দেখাই দিব। অপসারণ বিক্রিয়া মানে হচ্ছে পানি অপসারণ বিক্রিয়া। এখানে যেটা হবে অ্যামিন ডেরিভেটিভ মানে NH2N, এখানে একটা গ্রুপ G দিলাম। আমি আসলে G দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। G বলতে কি বুঝায়? অ্যামিন ডেরিভেটিভ মানে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে কোন একটা গ্রুপে এসে রিপ্লেস করে দিবে। তাহলে একটা হাইড্রোজেন মাইনাস করলে পরে আলটিমেটলি এখান থেকে পাই হচ্ছে NH2, আর একটা গ্রুপে এসে রিপ্লেস করে দিল সেটা। যেটা কি পরে বলছি, তাহলে এখন দুইটা হাইড্রোজেন আর যে অক্সিজেন মিলে পানি বানাবে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? R বা H, C ডাবল বন্ড N G, আর বা H, আর হচ্ছে পানি উৎপন্ন হবে, এখান থেকে পানি অপসারিত হবে। তো এই যে যৌগটা উৎপন্ন হলো, এখানে G জিনিসটা কি আসলে? G কি কি হতে পারে? G অনেক কিছু হতে পারে। G হতে পারে NH2, G হতে পারে OH, G হতে পারে যে তোমার NH2CONH2, আবার G হতে পারে যে NH সরি G হতে পারে লাইক, আমি একটা বিশেষ বিক্রিয়া দেখাবো আসলে ওই জন্য এটা এইভাবে দেখাচ্ছি। G হতে পারে যে NH, সরি শুধু NH হবে, N হবে NH, এটা আমি রিমুভ করছি, আমি ভুল লিখছি, ক্লিয়ার করে দিই। G হবে হচ্ছে NH, এটা হতে পারে। তার মানে যদি যৌগটা এমন হয় যে তোমার NH2NH2, তাহলে আলটিমেটলি G এর জায়গায় NH2 বসে দিলে রিঅ্যাকশন শেষ। যদি হয় NH2 G যদি OH, তাহলে এখানে OH বসাবা, এখানে যদি NH2CONH, তাহলে এখানে তুমি NH2CONH2 বসাবা, এখানে কি বসাবা? এই অংশটা বসাবে। বাট এই অংশটা বসালে বিশেষ বিক্রিয়া ঘটে, সেটা দেখানোর জন্য আসলে এই জিনিসটা বলা। আমি এখানে এই জিনিসগুলো এখন রিমুভ করছি। ব্যাপারটা হচ্ছে ধরো যে R বা H, C
সি ডাবল বন্ড আর বাই যেটা অ্যালডিহাইড বা কিটোন যে কোনো কিছু হতে পারে H2N NH নাইট্রো নাইট, তাহলে এখান থেকে আলটিমেটলি উৎপাদটা কি পাবো আমরা আর বা এইচ, অপসারণ দিকে ডিরেক্টলি যেটা হয় আর কি এন NH, ওকে এটা রিমুভ করব কিন্তু লেখা হচ্ছে না, N NH নাইট্রো নাইট্রো আর এখানে আর বা এইচ। এটা হচ্ছে একটা ইয়েলো পিপিটি উৎপন্ন হবে, ইয়েলো বা অনেকটা হচ্ছে অরেঞ্জ কালারের, ইয়েলো বা অরেঞ্জ পিপিটি উৎপন্ন করবে। আর এই যে পানি একটা অপসারিত হইলো, এই যে বিকারকের একটা বিশেষ নাম আছে, এই যে ফাংশন গ্রুপ তার নাম হচ্ছে হাইড্রোজেন ফাংশনাল গ্রুপ। আর এই যে বেনজিন, বেনজিনে যখন প্রতিস্থাপন হয় তখন তার নাম হয় ফিনাইল। আর বেনজিনে দেখো এটা যে হাইড্রোজেন গ্রুপ, এটা 1 নাম্বার কার্বন, তারপরে দ্বিতীয় প্রতিস্থাপক এই জায়গায় এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে যৌগটার নাম হচ্ছে 2,4, 2 এবং 4 এ দুটো নাইট্রো আছে, ডিএন ডাই নাইট্রো। আর বেনজিন যখন প্রতিস্থাপন নাম হচ্ছে ফিনাইল, তাহলে ডাইনাইট্রোফিনাইল আর এই চার যৌগের মূলটার নাম হাইড্রোজেন। 2,4-DNPH, 2,4-DNPH এর সাথে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কমলা বা অরেঞ্জ কালারের, কমলা বা ইয়েলো কালারের বা ইয়েলোইশ অরেঞ্জ টাইপের একটা প্রিসিপিটেশন আসে। তো এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকারী বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোন দুজনেই এর সাথে বিক্রিয়া করে, তার মানে এটা অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী না বলে বলা উচিত কার্বনিল যৌগের শনাক্তকারী বিক্রিয়া। তো কার্বনিল যৌগের শনাক্তকারী বিক্রিয়া কি হয়, কার্বনিল যৌগের 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করলে ইয়েলো কালারের পিপিটি বা অরেঞ্জ কালারের বা ইয়েলো অরেঞ্জ টাইপের একটা পিপিটি উৎপন্ন হয়। এটা পরীক্ষার মাধ্যমে আসে যে নিচের কোনটি দিয়ে বা এই 2,4-DNPH এর সাথে নিচের কোনটা বিক্রিয়া করে, এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। এখন যদি আমরা পরের স্লাইডটা দেখি, যে দেখছি অ্যালডিহাইড এবং কিটোনের জারণ ও বিজারণ। তো অ্যালডিহাইড এবং কিটোনের জারণ এবং বিজারণকে আমরা দুইটা ক্লাসে ভাগ করব, জারণটাকে দুইটা ক্লাসে এবং বিজারণটাকে দুইটা ক্লাসে ভাগ করব। জারণটাকে আমরা দুইটা ক্লাসে বলতে, একটা তীব্র জারণ আর একটা হচ্ছে মৃদু জারণ। তীব্র জারণটা যদি আমরা দেখি আসলে স্ট্রং অক্সিডেশন, অক্সিডেশনকে আমি শর্ট ফর্মে অক্সিডেশন লিখলাম, স্ট্রং অক্সিডেশন। স্ট্রং অক্সিডেশনে যেটা হবে, যদি তুমি কোনো একটা অ্যালডিহাইডকে অক্সিডাইজ করো, তাহলে এটা আলটিমেটলি বানাবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। বা যদি কিটোনকে অক্সিডাইজ করো, বইতে দেখাইছে, বইতে কার্বক্সিলিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের পানি, বাট আসলে কিন্তু কিটোনের কোনো অক্সিডেশন বিক্রিয়া হয় না। কেন হয় না আমি তোমাদের একটা প্রুফ দিই। যদি এইটা কার্বক্সিলিক অ্যাসিড এবং পানি বানায় থাকে, তাহলে CH3 সি ডাবল বন্ড CH3, তার মানে এই অংশটা কার্বক্সিলিক অ্যাসিড বানাইছে অথবা এই অংশটা, তাহলে যে অংশটাই বানাক না কেন আলটিমেটলি একটা কার্বন হয় এটা অথবা এটা কি বানাইছে, কার্বন ডাই অক্সাইড। তার মানে এই বন্ড অথবা এই বন্ড ভাঙছে, ভাঙে তো কার্বন ডাই অক্সাইড হয়েছে। তাহলে এই বন্ড এবং যদি ভাঙে, কোন একটা বন্ড ভাঙার জন্য, তার মানে কার্বন কার্বন বন্ড ভাঙার জন্য যতটুকু এনার্জি প্রডিউস হয় সেটা দরকার উৎপন্ন হয়েছে এই বিক্রিয়ায়, তাহলে এই বন্ডটা ভাঙলে এটা কেন ভাঙবো না। তার মানে যদি এই বন্ড বা এই বন্ড ভাঙে, তাহলে এটাও কার্বন ডাই অক্সাইড হবে, এটাও কার্বন ডাই অক্সাইড হবে, এটাও কার্বন ডাই অক্সাইড। তার মানে আলটিমেটলি আমরা কোনো কার্বক্সিলিক অ্যাসিড পাবো না, সবই কার্বন ডাই অক্সাইডের পানি। তার মানে এটা পিওর দহন বিক্রিয়ার মতো হয়ে যাবে। সো দিস ইজ কোয়াইট ইম্পসিবল। দ্যাট ইজ কিটোনের কোনো অক্সিডেশন বিক্রিয়া পসিবল হয় না। অক্সিডাইজিং এজেন্ট কি? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, তাদের থেকে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অক্সিজেন এসে থাকে। এখন আমরা যদি দেখি যে না এটা হচ্ছে গেল স্ট্রং অক্সিডেশন, উইক অক্সিডেশন যদি আমরা দেখি, উইক অক্সিডেশন হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের দুটো হতে পারে। কিটোন বেসিক্যালি উইক অক্সিডেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করে না, কারণ অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সবচেয়ে বেশি অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে উইক অক্সিডেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করে, কিটোন হচ্ছে উইক অক্সিডেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। ওকে, তো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শুধুমাত্র অ্যালডিহাইড উইক অক্সিডেশনে পার্টিসিপেট করে। উইক অক্সিডেশনের দুটো বিশেষ বিক্রিয়া আছে, একটা হচ্ছে টলেন্স রিএজেন্টের সাথে বিক্রিয়া, আর এটা হচ্ছে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া। টলেন্স রিএজেন্ট কি জিনিস? টলেন্স রিএজেন্ট কেমনে বানায়? 10% সিলভার নাইট্রেট, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বেসিক্যালি যেটা হয়, এই দুইটাকে মিক্স করলে পরে এরা হচ্ছে একটা অদক্ষেপ উৎপন্ন করে ব্রাউন কালারের। সেই ব্রাউন কালারের অদক্ষেপটাকে সম্পূর্ণরূপে ডিসলভ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু সম্পূর্ণরূপে ডিসলভ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে এটাকে পুরো ডিসলভ করে ফেলায়, তখন সেখান থেকে উৎপন্ন হয় ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। এটার নামে টলেন্স রিএজেন্ট। তো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শুধু অ্যালডিহাইড বিক্রিয়া পার্টিসিপেট করে। তো আমি একটা জেনারেল অ্যালডিহাইড নিলাম RCH, এটার সাথে টলেন্স রিএজেন্ট বিক্রিয়া করবে।
অ্যামোনিয়া দুইটা উৎপন্ন হবে কি এখান থেকে আলটিমেটলি, যেহেতু এটা একটা অক্সিডেশন বিক্রিয়া, তাহলে অ্যালডিহাইড অক্সিডেশন লিখে কাগজে লিখেছে আর সি ডাবল ও এইচ হওয়ার কথা, বাট এখানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া একটা বেস, তাহলে অ্যাসিড আর বেস মিলে বিক্রিয়া করে কি বানাবে, পানি আর লবণ পানি, তাহলে অ্যামোনিয়াম লবণ আর পানি উৎপন্ন হবে। তো এখানে অ্যামোনিয়া দুইটা থেকে একটা ইউটিলাইজ হলে আরেকটা রয়ে যাবে, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড এখানে অক্সিডাইজ হচ্ছে, জারণ হলে পরে কি ইলেকট্রন ছাড়ানো, ইলেকট্রন ছাড়ছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে কে, এটা যদি জারণ হয়, জারণ হয় কার, বিজারকের, আর জারকের কি হয়, বিজারণ ঘটে, তাহলে এটা হলো জারক, তার মানে এটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করার মতো আছে, দেখো অ্যামোনিয়া হচ্ছে প্রশমন, তার জারণ সংখ্যা শূন্য, হাইড্রোক্সিল নিজে নেগেটিভলি চার্জ, তাহলে ইলেকট্রন গ্রহণ করার মতো একমাত্র হচ্ছে সিলভার, সিলভারটা প্লাস চার্জ হিসেবে আছে এখানে, তাহলে এখান থেকে সিলভার উৎপন্ন হবে, সিলভারের একটা অদক্ষেপ উৎপন্ন হবে, সিলভারের অদক্ষেপ তৈরি হবে। তো এটা থেকে বলা যায় আসলে এটাকে বলা হয় দর্পণ পরীক্ষা বা সিলভার দর্পণ পরীক্ষা বা মিরর ইমেজ, মানে মিরর পরীক্ষা, অ্যালডিহাইড বা কিটোনের মিরর পরীক্ষা বলতে আসলে কি বোঝায়, তোমরা জানো যে গ্লাসে পারা লাগানো বা দর্পণ বানানোর উপায় কি, কোনো একটা গ্লাসে প্লেন বা স্বচ্ছ গ্লাসকে যেখানে একটা সাইডে যদি আমরা সিলভারের প্রলেপ দিই তাহলে অপর পাশটা কি হয়ে যায়, মিরর হিসেবে কাজ করে। তো অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র কিটোনের মধ্যে শুধুমাত্র অ্যালডিহাইড এই বিক্রিয়ায় পার্টিসিপেট করে। তো আমরা যখন পরের লেকচারটা দেখবো সেই লেকচারে আসলে দেখবো যে ওখানে ফর্মিক অ্যাসিডও এই বিক্রিয়ায় পার্টিসিপেট করে, HCOOH। তো ফর্মিক অ্যাসিড একটা বিশেষ ধরনের বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়ায় পার্টিসিপেট করে, বিশেষ বৈশিষ্ট্যের কারণে, সেটা আমরা পরে দেখবো। গেল টলেন্স রিএজেন্ট, নাও কাম টু দ্য পয়েন্ট ফেলিং সলিউশন। আচ্ছা, এটা আমরা টলেন্স রিএজেন্টের সাথে ফেলিং সলিউশনটা এই পেজে দেখে নিই। আমি এটাকে যদি এখন ইরেজ করি, তাহলে আমরা ফেলিং সলিউশন বলতে আসলে কি বোঝাই, ফেলিং সলিউশন মানে আসলে বেসিক্যালি কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এই তিনটা মিক্সচারকে বলা হচ্ছে ফেলিং সলিউশন। আসলে এখান থেকে যেটা হয় ফেলিং সলিউশন হিসেবে কাজ করে, যেটা কপার হাইড্রোক্সাইড, ইউনিভার্সিটি লেভেলের জন্য এটুকু জানলেই হবে, কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কি এখানে একটা বিশেষ পারপাস ইউজ করা, সেটা তোমাদের পরীক্ষায় কখনো আসবে না, হয়তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসতে পারে। আসলে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ইউজ করে যে কপারটাকে এখানে কমপ্লেক্স ফরমেশনে নিয়ে রেখে ডিজলভ অবস্থায় রাখা যায়। যাই হোক, তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালডিহাইড বিক্রিয়া করবে, কিটোন এই বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। সিমিলারলি ফর্মিক অ্যাসিডও পার্টিসিপেট করে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এখান থেকে অ্যালডিহাইড অক্সিডাইজ হবে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অক্সিডাইজ কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, HCOONA আর পানি উৎপন্ন হবে, লবণ পানি। আর কপার হাইড্রোক্সাইডে কপারের এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। সিমিলারলি অ্যালডিহাইড যখন জারিত হয় তখন হচ্ছে পানির ইলেকট্রন রিলিজ করে, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে আলটিমেটলি Q+ অক্সাইডের লাল অদক্ষেপ উৎপন্ন করবে। এটা থেকে আমরা বুঝি যে আসলে এই যৌগটা অ্যালডিহাইড ছিল। সেই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের জারণ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ, একটা হচ্ছে তীব্র জারণ ছিল। সিমিলারলি আমরা এখন দেখবো হচ্ছে যে বিজারণও দুই ধরনের হয়, একটা হচ্ছে তীব্র বিজারণ আর একটা হচ্ছে মৃদু বিজারণ। তো বিজারণ যদি আমরা দেখি, এখন তীব্র বিজারণের যদি আমরা প্রথমে দেখি, তীব্র বিজারণ তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণে বিজারক হিসেবে ইউজ করা হয় জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। এই জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড, মার্কারি আর হচ্ছে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়। তো অ্যালডিহাইড বা কিটোনের যে স্ট্রাকচার R বা H, C ডাবল বন্ড O, R বা H, এটা অ্যারাইলও হতে পারে, মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক কিটোন হতে পারে। তাদেরকে যদি তুমি হচ্ছে জার্মান হাইড্রোজেন দিয়ে রিডাকশন করো ক্লিমেনসন বিজারণের জার্মান হাইড্রোজেন, তাহলে আলটিমেটলি যেটা হবে CH2 গ্রুপটা ডাইরেক্টলি CO কার্বনিল গ্রুপ ডিরেক্টলি কনভার্ট হয়ে যায় CH2 তে। তার মানে আলটিমেটলি আমি যেটা পাবো AR বা R বা H, CH2, AR বা R বা H প্লাস পানি। তো এটা খুবই স্ট্রং একটা রিডাকশন, যেটা হয়েছে যে কার্বনের যৌগের থেকে আমরা ডিরেক্টলি অক্সিজেনটাকে রিমুভ করে হাইড্রোজেন নিয়ে আসছি। তো দ্যাট ইজ এটাকে স্ট্রং রিডাকশন বলা হয় থাকে। এটা হলো ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিডাকশন হিসেবে পরিচিত। তো এটা যেটা হয়, কোন একটা কার্বনিক যৌগকে ডিরেক্টলি অ্যালকেনে প্রস্তুত করা যায়, এটা কিন্তু আবার একটা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। এটা আমরা অলরেডি অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়া হয়তো পড়ছি, বা সেখানে পরিচিত, এখানে পড়তে দেখি সেখানে পড়া হয়নি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এখানে পড়া হয়ে থাকে যে নিচের কোন যৌগটি ক্লিমেনসন বিজারণের মাধ্যমে এইটাকে ধরো যদি বললো যে CH3CHO কে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে, অথবা CH3CHO জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে দিল, দিয়ে বললো যে আলটিমেটলি এখান থেকে তুমি কি পাবা, ঠিক আছে? তো তখন আসলে কি হবে, তখন ব্যাপারটা যেটা হবে সেটা আসলে মানে এরকম যদি দেয়, ধরো অপশন হিসেবে যে R3+H প্লাস তার সাথে একটা হাইড্রোজেন আসলো, জার্মান হাইড্রোজেন, সেখান থেকে আমরা যেটা পাবো যে R
যেটা কিন্তু জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে HCl থেকে যদি আসে তখন সেখান থেকে আমরা বলছি RCH2H। তো এটা আসবে তখন তোমাকে বলতে পারে যে এটা দিয়ে এই গ্যামেট হাইড্রোজেন না দিয়ে শুধুমাত্র জিঙ্ক অ্যামালগাম আর HCl দিল, দিয়ে বললো যে প্রোডাক্ট কি আসবে, প্রোডাক্টের ক্ষেত্রে কোশ্চেন মার্ক। এটা স্ট্রং রিডাকশন। আর উইক রিডাকশনে যেটা হয়, উইক রিডাকশন অলরেডি আমরা দেখি নাই, বাট একটা আইডিয়া আছে আমাদের, সেটা হচ্ছে ধরো যে R বা H, C ডাবল বন্ড O, H বা R যদি হয় তাহলে সেটার সাথে যদি আমরা রিডাকশন করি এটাকে, যেমন আমরা অ্যালকোহলকে অক্সিডেশন করে কি পাইছিলাম, অ্যালডিহাইড বাই কিটোন। সিমিলারলি আমি যদি এখন একটা কিটোনকে রিডাকশন করি তাহলে সেখান থেকে আমি যেটা পাবো যে R যেটা হয়েছিল যে ওই COH আর বা H, মানে এখান থেকে H আর O এই H গিয়ে আলটিমেটলি অক্সিডেশনের ক্ষেত্রে অ্যালকোহলের অক্সিডেশনে কিটোন দিছিল বা অ্যালডিহাইড দিছিল, এন্ড অ্যালডিহাইড বা কিটোন যদি আমি রিডাকশন করি তাহলে আলটিমেটলি এখান থেকে এটা পাওয়া যাবে, এই যে জায়গার মধ্যে চলে আসবে। এই হচ্ছে ঘটনা। আর হচ্ছে পানি উৎপন্ন হবে না, কি কারণ এটা তো উল্টা বিক্রিয়া, পানি উৎপন্ন হচ্ছে না। তো যেখানে জার্মান হাইড্রোজেন গেলে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো এইগুলো হচ্ছে তাদের জারণ এবং বিজারণ। নাও কাম টু দ্য পয়েন্ট, হচ্ছে আমাদের নেক্সট অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন। এই নামটা থেকে আসলে বিক্রিয়ার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। অ্যালডল, অ্যালডিহাইড আর অ্যালকোহল থেকে অ্যালডল আসছে, অ্যালডিহাইড আর অ্যালকোহল। যে যৌগটা উৎপন্ন হবে প্রোডাক্ট, যেটা প্রোডাক্টে যেটা হবে, প্রোডাক্টে হচ্ছে অ্যালডিহাইডও থাকবে অ্যালকোহলও থাকবে। সো প্রোডাক্টের যে ফাংশন গ্রুপ, দুটো ফাংশন গ্রুপ, একটা অ্যালডিহাইড ফাংশন গ্রুপ আর এটা হচ্ছে অ্যালকোহল ফাংশন গ্রুপ থাকবে। সেটা হলো অ্যালডল, সেখান থেকে অ্যাল্ড আর অ্যালকোহলের অল মিলে অ্যালডল। ঘনীভবন মানে এই অ্যালডল আগে উৎপন্ন হবে তারপরে ঘনীভবন হবে। আমি আগে দেখি যে কারা এই অ্যালডল বিক্রিয়ায় পার্টিসিপেট করে, বা অ্যালডল বিক্রিয়ার বেসিক মেকানিজম দেখবো, বাট আগে জানতে হবে কারা পার্টিসিপেট করে। পার্টিসিপেশন তারাই করবে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে যেসব অ্যালডিহাইড বা কিটোনের, তারাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আমি যে কোনো একটা অ্যালডিহাইড লিখলাম CH3CHO, আর এটা লিখলাম HCHO। এখন দেখো কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনকে আলফা কার্বন বলে। এখানে কার্যকরী মূলকের সাথে কোনো সংযুক্ত কোনো কার্বন নাই আসলে, তাহলে এটার মধ্যে কোনো আলফা কার্বন নাই। তার মানে এই যৌগটাতে এটা হচ্ছে একটা কার্বন, এটা একটা আলফা কার্বন, তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন আছে। সো দিস উইল পার্টিসিপেট ইন অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। এটা কিন্তু পার্টিসিপেট করবে না। এখন কথা হলো যে বোঝার উপায় কি, পরীক্ষায় যদি আসে যে এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার উৎপাদ কি, লিখবা কিভাবে, লিখার উপায় কি। আর এই ক্ষেত্রে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া একটা লঘু ক্ষার দরকার হয়, লঘু ক্ষার। সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাইলুট সলিউশন হতে পারে, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বা অর এনি আদার বেস, হ্যাঁ হতে পারে, এটা সমস্যা না। তো রিঅ্যাকশনের একটা বেসিক মেকানিজম যদি আমি তোমাদেরকে আগে দেখাই, প্রথমে যেটা হয় CH3CHO, তখন বলবো যে এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, সেটা লঘু ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড। পার্টিসিপেট করবে এটা 2 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, 2 মোল। তাহলে 2 মোলের মধ্যে 1 মোল আমরা যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় NUA দেখছি না, NUটা মাইনাস এটা প্লাস, এইভাবে ভেঙে যাবে। কিভাবে, আমি এটা কিভাবে লিখবো, HCH2CHO, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হবে প্লাস। আরেক মোল যেটা, সেটা হচ্ছে যে CH3C ডাবল বন্ড O, সেটাকে আমি এভাবে দেখালাম। এখন দেখো এই নেগেটিভটা যাবে কার্বনের কাছে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাবো CH3COH, এখানে একটা H আসলো আর এখানে আসবো CH2CHO। তাহলে দেখো এই যে যৌগটা উৎপন্ন হলো, এটার মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, একটা অ্যালকোহল গ্রুপ আছে, তার মানে এটা হলো একটা অ্যালডল প্রোডাক্ট। অ্যালডল প্রোডাক্টের একটা নাম আছে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড হচ্ছে অ্যালডলের প্রোডাক্ট। সো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একটা প্রোডাক্ট। তো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড পাইলাম কেমনে, এখানে দুইটা কার্যকরী মূলক, একটা OH আর একটা CHO। এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কি বলে প্রায়োরিটি হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। তাহলে দেখো বিটাতে একটা হাইড্রোক্সি আছে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এখন বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কিভাবে ঘনীভবন হবে, তাহলে ঘনীভবন মানে পানি প্রসারিত হবে, H2 মাইনাস হবে। H2 মাইনাস হবে কোথা থেকে, দেখো এই কার্বনে একটা OH আছে, তাহলে এখন এখান থেকে হাইড্রোজেন যাবে অথবা এখান থেকে হাইড্রোজেন যাবে। এই কোথা থেকে হাইড্রোজেন যাবে সেটা জানার জন্য আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে সাইজের সূত্র বা বিটা অপসরণ বিক্রিয়া, সেটা এখান থেকেই পড়বো। আগে আমরা অ্যালডল তো বুঝতে পারছি, আচ্ছা তাহলে অ্যালডল প্রোডাক্ট গুলো লিখি, তারপরে আমি সাইজের সূত্র দিয়ে বিটা অপসরণটা দেখাই দিই। তাহলে এটা আমি রিমুভ করি। এরকম আরেকটা অ্যালডল প্রোডাক্ট যদি আমরা দেখি, ধরো যদি এরকম বলতাম যে CH3CHO আর তার সাথে বিক্রিয়া করবো CH3CHO, যদি এই বিক্রিয়াতে অনেকগুলা ডাইভার্সিটি আছে সেগুলো তোমাদের জানতে হবে না, তোমরা জাস্ট শুধুমাত্র এটাই জানতে হবে যে আসলে প্রোডাক্ট কি আছে, তোমারে বলবে না মেকানিজম লিখো। তো দুজনের মধ্যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় কে, এটা ফর্মালডিহাইড। তাহলে নিউক্লিওফাইল হিসেবে যুত হবে ফর্মালডিহাইডের মধ্যে কে, এটা। তাহলে এটা কি ফরম্যাটে চলে যাবে, HCH2CH, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কার মধ্যে সংযুক্ত হবে, HCH
সি ডাবল বন্ড ও এইচ এর মধ্যে সংযুক্ত হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো? এইচ সি ডাবল বন্ড ও এইচ, সরি ডাবল বন্ড ও হবে না, আসলে ও এইচ হয়ে যাবে ডিরেক্টলি। রিমুভ করে দিই, তাহলে ও এইচ লিখছি OH, আর এখানে কি পেলাম আমরা CH2 CH2। দেখো সিমিলারলি আবারও কিন্তু আলফা বেটা বেটা হাইড্রোক্সাইড আমরা পাইছি। এন্ড এখান থেকে পানির অপারেশন হওয়াটা খুব সহজ। কিভাবে? দেখো এখান থেকে OH আর এখান থেকে এই কার্বনে কি আছে, একটা OH আছে। তাহলে এই কার্বনে দুটো হাইড্রোজেন, তো সেম কার্বন থেকে তো হাইড্রোজেন যাবে না, যাবে পার্শ্ববর্তী কার্বন থেকে। পার্শ্ববর্তী কার্বন কোনটা? আলফা কার্বন, এর কাছ থেকে হাইড্রোজেন যাবে। তাহলে আলটিমেটলি কি ঘটনাটা ঘটবে? এখান থেকে এটা পানি মাইনাস হবে, তার মানে এই কার্বনটা থেকে OH চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের একটা হাততালি বিটা কার্বনের, আর আলফা কার্বনের একটা হাততালি, তার মানে অবস্থাটা দাঁড়াবে তখন এরকম CH2 ডাবল বন্ড CH CHO। এটা হলো অ্যালডোল বিক্রিয়ার ঘনীভবন প্রোডাক্ট, এটা একটা গেল। এখন আমি যদি আসি ধরো ফার্দার, যেটা আগের যে প্রোডাক্টটা ছিল যে CH3 CaOH H ছিল এখানে, এখানে ছিল CH2 CHO। তাহলে এখান থেকে যখন তুমি পানি মাইনাস করবে, আসলে এখানে কিন্তু দেখো আগেরটা থেকে তো একটু আগে যেটা দেখালাম সেটা কিন্তু অপশন ছিল একটাই আলফা কার্বন, এখানে কিন্তু আলফা কার্বন এটা বিটা কার্বন। বাট এখন অপসারণ হচ্ছে হাইড্রোক্সিল, মানে এই কার্বন থেকে অপসারণ হবে। তাহলে এখন আমি আলফা কার্বন বিটা কার্বনটা হিসাব করব ওইটার রেসপেক্টে। আমি এখন এই কার্বনটার রেসপেক্টে আলফা কার্বন বিটা কার্বন হিসাব করব। যদি আমি বলি এই কার্বনের রেসপেক্টে, এটার রেসপেক্টে আলফা কার্বন কোনটা? এটাও আলফা কার্বন, সরি এটা কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে সংযুক্তটা আলফা কার্বন। তাহলে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। এখন যাবে কোন বিটা কার্বন থেকে? হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে বা অপসারিত হবে। আইজ্যাক নামে একজন ভদ্রলোক বলছে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সেই কার্বন থেকে হাইড্রোজেন যাবে যে কার্বনের হাইড্রোজেন কম আছে। তাহলে এই যে দুইটা বিটা কার্বন, সেই বিটা কার্বন থেকে যাবে। এই দুইটা বিটা কার্বনের মধ্যে এই বিটা কার্বনের হাইড্রোজেন কম আছে। অথবা এটা বলা যায় যে এমন একটা হাইড্রোজেন থেকেই কার্বন থেকে হাইড্রোজেন যাবে যেখান থেকে হাইড্রোজেন গেলে আলটিমেটলি যেটা হবে ওই অপসারণ বিক্রিয়ায় বেশি প্রতিস্থাপক যুক্ত দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ উৎপন্ন হবে। এখন আমরা সেটা একটু এক্সপ্লেইন করব পরে। তাহলে সাইজের কি বলছে যে বিটা অপসারণের ক্ষেত্রে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে যে কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন কম আছে। তাহলে এটার মধ্যে কম আছে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট পাবো আমরা দুইটা CH3 C ডাবল বন্ড, এখানে একটা H থেকে যাবে, তার মানে CHO। এটা ম্যাক্সিমাম প্রোডাক্ট হিসেবে পাবো। আরেকটা প্রোডাক্ট হবে কি, এই যে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, সেটার প্রোডাক্টের মিনিমাম অ্যামাউন্টে আসে। তাহলে সাইজের সূত্র অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তো সাইজের সূত্র আসলে এখান থেকে পড়ানো যায়, এই জন্য আমি আর আগে অ্যালকাইল হ্যালাইডের সাইজের সূত্র পড়াইনি, তোমরা অ্যালকাইল হ্যালাইডের সাইজের সূত্র দেখতে পাবা। তো এই গেলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার প্রোডাক্ট, হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার প্রোডাক্ট। এখন প্রশ্ন আসে মাঝে মাঝে পরীক্ষায়, নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় পার্টিসিপেট করে না? যেমন ধরো HCHO, এটা কিন্তু অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। তোমাকে অপশন দিলে HCHO বা অন্য কতগুলো অপশন, আমরা বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো আছে লাস্টের দিকে যে আমাদের ক্লাসে সেখানে যে দেখবো। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট পার্টে আছে কি আমাদের ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কি, যারা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না তারাই ক্যানিজারো বিক্রিয়া দেয়। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হচ্ছে কি, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, হাইড্রোজেন থাকবে না, এমন যারা অ্যালডিহাইড ব্যক্তিত্ব তারাই ক্যানিজারো বিক্রিয়া পার্টিসিপেট করবে। ওকে, এটা গেল। দেন আসো যে একটা লঘুক্ষার লাগছে আগের বিক্রিয়ায়, ওই লঘুক্ষারটা ওই বিক্রিয়া ছিল প্রভাবক, এই বিক্রিয়া হচ্ছে একটা বিক্রিয়ক লাগবে, আরেকটা বিক্রিয়কটা কি, বিক্রিয়কটা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা গাঢ় ক্ষার। মোস্টলি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে। আমি এগুলো হচ্ছে শর্ত দিলাম, এগুলো হচ্ছে শর্ত। এই বিক্রিয়াতে অংশগ্রহণ করবে 2 মোল, বোঝার সুবিধার্থে লিখছি 2 মোল পার্টিসিপেট করবে। 1 মোল অক্সিডাইজড হবে, আরেক মোল রিডিউসড হবে। এটাকে বলা হচ্ছে স্বজারণ এবং বিজারণ বিক্রিয়া। অক্সিডাইজড হয়ে কি বানাবে? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। আর আরেকটা রিডিউসড হয়ে কি বানাবে? ওটা রিডিউসড হয়ে বানাবে অ্যালকোহল। এই হলো ব্যাপারটা, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা রিঅ্যাকশনের দিকে যাই। HCHO বিক্রিয়া করবে 2 মোল, কার উপস্থিতিতে নিলাম 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 2 মোলের মধ্যে 1 মোল যারা দেবে, এখানে কার্বন কত? একটা। এক কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কত? HCOOH, বাট এখানে কি বলছে? লবণ উৎপন্ন হবে। কি লবণ? যেখানে নেবে সেইখানে লবণ, HCOONA। আরেকটা হবে বিজারিত, বিজারিত কি উৎপন্ন করবে? অ্যালকোহল, তাহলে CH3OH। তাহলে হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার প্রোডাক্ট। তোমাকে রিঅ্যাকট্যান্ট দিয়ে প্রোডাক্ট লিখতে বলতে পারে। ওকে, আমরা যদি এরকম আরেকটা দেখি, ধর আমি যদি এরকম বলি যে বেনজালডিহাইড, 2 বেনজালডিহাইড 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো প্রোডাক্ট কি আসবে, আসলে প্রোডাক্টটা বোঝা খুব সহজ। ফর্মালডিহাইডে যে প্রোডাক্ট আসছিল HCHO, এখানে একটা এইচ এর জায়গায় একটা অ্যারাইল গ্রুপ বা বেনজিন রিং আছে। তাহলে ফর্মালডিহাইড থেকে প্রোডাক্ট পাইছিল দুইটা, একটা ছিল HCOONA, এইচ এর পর একটা দাগ দিয়েছি বোঝানোর জন্য, আর একটা ছিল কি HCH2OH, মানে CH3OH। তাহলে HCH2OH আর এখানে হচ্ছে HCH2OH।
এখন দেখো এই জায়গায় আলটিমেটলি কি হবে, এই এইচ এর জায়গায় একটা করে বেনজিন আসবে, তার মানে বেনজিন CH2OH বিজারিত হলো, আর বেনজিন COONA জারিত হলো, দুটো প্রোডাক্ট পেলাম। তো এই হচ্ছে ক্যানেজারো বিক্রিয়া। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এটা হচ্ছে বিগত বছরে কি কি প্রশ্ন আসছিল। ধরো তোমাকে বললো নিচের কোনটি লুকাস বিকারকের সাথে 5 থেকে 10 মিনিটে বিক্রিয়া করে। কে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিটে 2 ডিগ্রি অ্যালকোহল? তাহলে যতগুলো অপশন দেওয়া থাকবে সেখান থেকে ফাইন্ড আউট করবে কোনটা হচ্ছে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা সেটা। পরের প্রশ্নটা কি নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? আমি অপশন দিচ্ছি তোমাকে, CH3CHO, CHO, CH3COCl, CH3CH2CHO, সরি এটা না, আচ্ছা এটাও একটা অপশন, ঠিক আছে ফাইন, মানলাম এটা একটা অপশন। CH3CH2CHO, আরেকটা অপশন দিলাম CH3COCH3, আরেকটা অপশন দিলাম CH3COCH2CH3। দেখো কোনটা কোনটা পার্টিসিপেট করে। আমাদের বেসিক স্ট্রাকচারটা কি হওয়া দরকার? CH3C++OZ, এর জায়গায় কি থাকবে? হাইড্রোজেন অথবা অ্যালকাইল। তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি CH3C++OH, তার মানে যেটা জায়গায় হাইড্রোজেন আছে ওকে বিক্রিয়া পার্টিসিপেট করবে। এখানে কি আছে? ক্লোরিন, তার মানে পার্টিসিপেট করবে না। তো যেটা জায়গায় হাইড্রোজেন অথবা কি থাকা লাগবে? অ্যালকাইল। ওকে, এটা দেখো CH3CH2CHO, এটা আমি যদি ভেঙে লিখি CH3CH2C++OH, দেখো যেটা জায়গায় হাইড্রোজেন আছে বাট এখানে কিন্তু CH3 থাকা ম্যান্ডেটরি, মাস CH3 নাই, তার মানে এটা পার্টিসিপেট করে না। পরেরটায় দেখো, মানে এটাই তো পরেরটা। দেন এটাতে দেখো CH3COCH3, যেটা জায়গায় হাইড্রোজেন বা অ্যালকাইল থাকার কথা এখানে একটা অ্যালকাইল আছে, এটা পার্টিসিপেট করে। CH3COCH2CH3, বলবা যে ভাই এখানে তো নাই, CH3 নাই, বা আসলে এটা ভেঙে ভেঙে লিখলে দেখো এরকম দেখা যায় CH3C++O CH2CH3, তার মানে এখানে হচ্ছে তিনটা, সরি জেড, জেডের জায়গায় হাইড্রোজেন অথবা অ্যালকাইল থাকার কথা, এখানে একটা অ্যালকাইলি আছে আর এখানে CH3CO আছে, তার মানে এটাও পার্টিসিপেট করে। তো এইভাবে অপশন দিবে, তোমরা সেখান থেকে খুঁজে বের করবে কোনটা পার্টিসিপেট করে কোনটা করে না। নিচের কোনটি টলারেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া দেয় না? অপশন হচ্ছে যে CH3CHO, HCHO, HCOOH, কোনটিই নয়। আমরা পরের লেকচারে যে দেখবো যে HCOOH কিন্তু সে টলারেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে। ফর্মালডিহাইড ইথানল দুইটাই বিক্রিয়া করে, এটা তো আমরা দেখছি যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিটোন বিক্রিয়া করে না, তাহলে এই টলারেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া, বাট এক্ষেত্রে ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করে। বাট ভর্তি পরীক্ষায় যে চালাকিটা করে শিক্ষকরা, যারা প্রশ্ন করেন আমাদের সম্মানিত শিক্ষকরা, তারা হচ্ছে এই ফর্মিক অ্যাসিডটাকে এখানে অপশন হিসেবে আরেকটা অপশন দিয়ে কোনোটাই নয়। তখন তোমরা মাথায় খেলে আছে অ্যালডিহাইড কিটোন ছাড়া তো কেউ বিক্রিয়া করে, মানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিটোন তো বিক্রিয়া করেই না, আর অ্যালডিহাইড বিক্রিয়া করে, তো ফর্মিক অ্যাসিড তো কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করার প্রশ্নই আসে না, তখন তোমরা এটার অ্যানসার হিসেবে দিয়ে আসো। বাট না, ফর্মিক অ্যাসিড কিন্তু টলারেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, অ্যানসার হবে কোনোটাই নয়। This one will be correct. Okay, যদি আমি এখানে ফর্মিক অ্যাসিড না দিয়ে আরেকটা অ্যালডিহাইড দিতাম CH3CH2CHO, আর দিতাম CH3COCH, তার মানে এটা কিটোন, কিটোন বিক্রিয়া পার্টিসিপেট করতো না, বাকিগুলো পার্টিসিপেট করতো। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নিচের কোনটি ক্যানেজারো বিক্রিয়া দেয় না? দেখো HCHO, CH3CCHO, CCl3CCHO, সরি এটা কাটি, Cl3CHO, একটা হচ্ছে CH3CHO, এটার মধ্যে আলফা কার্বন হাইড্রোজেন নাই। আচ্ছা এই যে কার্বনটা, এই কার্বনটাতে দেখো কি আছে? আসলে কার্বনের মধ্যে তিনটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা CHO, তিনটা মিথাইল গ্রুপ। এখন দেখো কার্বক্সিলিক অ্যাসিড মানে ফাংশনাল গ্রুপের সাথে সংযুক্ত প্রথম কার্বন আলফা কার্বন, তো দিস ওয়ান ইজ আলফা। আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, আছে নাই, তাহলে এটা পার্টিসিপেট করবে। সিমিলারলি এটার ক্ষেত্রে দেখো এটা পার্টিসিপেট করবে, বাট এটা পার্টিসিপেট করবে না, কারণ এটা আলফা কার্বন হাইড্রোজেন আছে, যেটা CH3 CH, দিস ইজ আলফা কার্বন, তো আলফা কার্বন হাইড্রোজেন আছে, এটা পার্টিসিপেট করবে না, বাকি তিনটা পার্টিসিপেট করবে। ওকে, তো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ সো মাচ।